এই সরকারটা দুর্বল এবং অনলাইন কেন্দ্রিক যে মিস ইনফরমেশন গুলো হতে পারে ইলেকশন কেন্দ্রিক, সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই এত বাস্তবতার মধ্যে আসলে তাহলে নির্বাচনের পরিবেশটা কিরকম থাকবে? সময় খুবই খুবই কম এবং নির্বাচনের পরিবেশ আমরা যত মনে করছি যে এটা একটা সহজ নির্বাচন, এটা মোটেও একটা সহজ নির্বাচন না। ধর্ম তো একটা আসলে খুব ব্যক্তিগত বিষয় এবং সেটা নিয়ে কথা বললে স্পর্শকাতরতার একটা বিষয় থাকে। রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা হয় এবং এটা ভালো জিনিস। আসলে কি করা যায়? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে আজকে একটা পোস্ট দিব, সাইমন ভাই এটা করেছে, পরে আমি গাই। এই সমস্যাটা আমরা ফেস করছি, এটা রাজনৈতিক দলের নেতারা ফেস করছে, এটা সরকার ফেস করছে। আমার পানির হিস্সা আমি পাবো না আর আমার আমার সম্পর্কে একই রকম এটা তো হতে থাকবে, পারে সেটা তো হবে না। সম্পর্ক আমরা ওয়ার্কিং রিলেশন না, আমরা কিন্তু জামাতের মতো আমরা বলছি না যে আমরা যুদ্ধে চলে যাব, কারণ এটা একটা হাস্যকর হচ্ছে কথা। তিনি আসলে এক ধরনের ফরওয়ার্ড লুকিং লিডারশিপের দিকে কিন্তু তিনি তাকিয়ে আছেন। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দি বাংলাদেশ ডায়ালগের পডকাস্ট সিরিজ কাউন্টার ন্যারেটিভের 13তম পর্বে। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সাইমুম পারভেজ। তার অনেকগুলো পরিচয়, আমি একটি একটি করে পরিচয় আসলে আমরা ভিতরে ঢুকে ঢুকে আজকে আমাদের আলোচনার ভিতরে আমরা রিভিল করব। শিক্ষক, গবেষক, একজন রাজনৈতিক কর্মী, একসময়কার সাংবাদিক। সাইমুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, অনেক ধন্যবাদ আপনার শোয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ভাই অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল, কিন্তু আপনিও তখন বাইরে ছিলেন। আপনার সঙ্গে তো আগেও কথা হয়েছে, আপনি তো বাংলাদেশ ডায়ালগের আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণও করেছেন ভাই। তো বেসিক্যালি ভাই আজকে দেখতে দেখতে জানুয়ারি থেকে আজকে অক্টোবর মাস পর্যন্ত প্রায় অনেক দিন হয়ে গেল, 10 মাসের মতন আমাদের কাউন্টার ন্যারেটিভের যাত্রা। তো আপনাকে পেয়েছি আজকে, আপনার সঙ্গে বেশ কিছু বিষয়ে একটু আলোচনা করব। প্রথমেই শুরু করি ভাইয়া আপনার একটু প্রফেশনাল জায়গা থেকে, যে আপনি শুরু করেছেন আমার জানা মতে সাংবাদিকতা দিয়ে, তারপরে আপনি শিক্ষকতায় এসেছেন, আপনি দেশে পড়িয়েছেন, দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, আপনি গবেষণা করেছেন, আপনার ডক্টরেট শেষ করেছেন, তারপরে আস্তে আস্তে রাজনীতির দিকেও ঝুঁকেছেন। আপনি প্রায় 1-1.5 বছর হয়ে গেল তো যে আপনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি অফ দি বিএনপি's চেয়ারম্যান, এই পোস্টে এসছেন। তো আপনার এই যে জার্নিটা, এটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? From being a journalist to as a politician. না, এই জার্নিটা আসলে আমার নিয়ন্ত্রণে ছিল না। না, এই ধরনের লাইফের যে জার্নি, সেইটা আসলে লাইফই নির্ধারণ করে দেয়। যেমন আমি আমার যে সাংবাদিক হওয়াটা, সেটাও খুব অ্যাক্সিডেন্টাল। আমি আসলে অ্যাক্সিডেন্টাল জার্নালিস্ট। কেমন? আমার এক বন্ধু, যখন বাংলা ভিশন প্রথম শুরু হলো, আমার এক বন্ধু, ওরা ওই যে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিল, জব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে আমার এক বন্ধু চাকরি নেওয়ার জন্য সিভি রেডি করছে। তো আমার হেল্প চাইলো যে আমার সিভিটা একটু রেডি করে দে বন্ধু। তো আমি ওকে একটু হেল্প করলাম। হেল্প করার পরে ও আমাকে বললো যে আমি একা যাব, তোর সিভিটাও আমরা ড্রপ করি। আমরা ২ জন সিভি ড্রপ করলাম, আমাকে ডাকলো। এটা কোন সালের এটা ঘটনা? 2006 এর কথা। আমি আচ্ছা। তখন অনার্স পরীক্ষা কেবল দিয়েছি। তো তারপরে আনফরচুনেটলি আমার বন্ধুর চাকরি হয় নাই, কিন্তু আমার তারপরের দিন আমাকে ডেকে মানে ২ দিনের মধ্যে আমাকে জয়েন করতে বলা হলো। তা আমি প্রথমে ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করতাম, তারপরে ধীরে ধীরে রিপোর্টিং করেছি কিছুদিন বাংলা ভিশনে। শেষের দিকে অ্যাসাইনমেন্ট এডিটর হিসাবে কাজ করেছিলাম অল্প কয়েকদিন। এর মধ্যে আমি বিবিসিতে, ওখানে ওদের একটা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বলতো তখন, এখন মনে হয় বিবিসি মিডিয়া অ্যাকশন বলে। তো ওইখানে হচ্ছে ওরা অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার খুঁজছিল। তো আমি ওখানেও অ্যাপ্লাই করলাম, ওখানেও হয়ে গেল। তো সেই সময়টা খুবই একটা চ্যালেঞ্জিং এবং নতুন অনেক কিছু শিখেছি আসলে, যে কিভাবে ডকুমেন্টারি বানাতে হয়, কিভাবে বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, স্ক্রিপ্ট লিখতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমি মালয়েশিয়াও গিয়েছিলাম, ইংল্যান্ডে কাজ করেছি, হচ্ছে বাংলাদেশ মূলত ঢাকা অফিসে কাজ করেছি বিবিসিতে। এর মধ্যে আবার হঠাৎ করে আর একটা সার্কুলার আসলো চিটাগাং ইউনিভার্সিটিতে, যে ওরা একটা লেকচারার লাগবে ইন্টারন্যাশনাল রিলেশনসে। তো আমি এর মধ্যে আমার মাস্টার্সও পাশ করে ফেলেছি, আমি ফার্স্ট ক্লাসও পেয়েছি। তো তখন সে সময় ছিল আওয়ামী লীগের সময়। এটা খুবই ইন্টারেস্টিং। কেউ বিশ্বাস করে না যে আওয়ামী লীগের সময়ে আমি কিভাবে উইথ ইওর ব্যাকগ্রাউন্ড, উইথ মাই ব্যাকগ্রাউন্ড।
কিন্তু আমি কিভাবে চাকরি পেলাম, এটা একটা খুবই মজার ঘটনা, এটা আমি কখনো কাউকে বলি নাই, এটা তোমার সাথে আমি শেয়ার করি। জি প্লিজ। আমাকে আসলে চিটাগাং ইউনিভার্সিটি কেউ চিনতো না। তো আচ্ছা। আমি যখন অ্যাপ্লাই করলাম, আমার রেজাল্ট অনুযায়ী আমি হচ্ছে আমাকে শর্ট লিস্টেড করলো, ভাইবা আমি ভালো দিয়েছি। তো ক্যান্ডিডেটদের মধ্যে আমি ভালো করার কারণে আমার চাকরিটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি যখন ক্লাস নেওয়া শুরু করেছি, তখন তাদের কাছে রিপোর্ট আসছে যে আপনারা কাকে নিয়েছেন। হ্যাঁ, তো তীব্র আওয়ামী লীগ বিরোধী, এবং তার বাবা তো হচ্ছে বিএনপির এমপি ছিলেন। তো আমাকে সে সময় ভিসি আমাকে ডেকে বললেন, এই যে দেখেন, আপনি একজন এমপির ছেলে, বিএনপি সাবেক এমপির ছেলে, আপনাকে আমি চাকরি দিয়েছি, তার মানে দেখেন আমরা কত নিরপেক্ষ। আসলে যে তারা মানে আমাকে ভুল করেই আসলে ঠিক মতো ব্যাকগ্রাউন্ড চেক না করিয়ে আমাকে সে সময় নিয়েছিল। তো এরপরে আবার ওই যে বিভিন্ন দলের, বিশেষ করে আওয়ামী লীগের অনেকেই আমাকে শিক্ষক নেতা হওয়ার জন্য বা তাদের যে দল সেই দলে জয়েন করার জন্য অনেক চাপ দিয়েছিলেন। সেই চাপ একটা দীর্ঘ সময় সহ্য করেছি। পরে আমি তারপর রেজিস্ট করেছি, কখনোই কোথাও জয়েন করিনি। আমি শিক্ষকতাটাই খুব সিরিয়াসলি করার চেষ্টা করতাম, চিটাগাং, মানে এখনও করি চিটাগাং ইউনিভার্সিটি থাকাকালে। তারপরে আমি ফুল ব্রাইট স্কলারশিপ পেলাম আমার মাস্টার্সের জন্য। আমি চলে গেলাম জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি। সেটা কোন সালের কথা ভাই? 2013। 13। হ্যাঁ, 2013-তে আমি ফুল ব্রাইট পেলাম। পেয়ে আমি জর্জ ওয়াশিংটনে পাবলিক ডিপ্লোমেসির ওপরে মেজর করে আমি একটা মাস্টার্স করি এলিয়ট স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। তারপরেও আমি কিন্তু কখনো ভাবি না যে আমি বিদেশে থাকবো, তখনও না। আমি দেশে ফিরে আসি, চিটাগাং ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়েন করি। ওখানে পড়াই 2 বছর। এর মধ্যে আবার আমি আরেকটা স্কলারশিপ পেয়ে যাই কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ সিডনিতে। তো ওইখানে আমি পিএইচডি করি ওখানকার ডিপার্টমেন্ট অফ পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স থেকে। পিএইচডি করার পরে হচ্ছে কোভিডের সময়ে পিএইচডি শেষের দিকে আমি জার্মানিতে, আমার ফ্যামিলি থাকে, আমি জার্মানিতে যাই, যে আটকে পড়ে যাই। তো এই কারণে আমি সিডনিতে ফেরত আসতে পারছি না। আবার হচ্ছে আমার পিএইচডিও কন্টিনিউ করছে। তো আমার সুপারভাইজার বললেন যে অ্যাজ লং অ্যাজ তুমি হচ্ছে সব কিছু ঠিক মতো সাবমিট করো, হচ্ছে তুমি বাইরে থেকেই মোটামুটি শেষ অংশটুকু করতে পারো। তো আমি আমার পিএইচডি শেষ অংশটুকু সাবমিশন এবং সব কিছু কিন্তু আমি জার্মানি থেকে করছি। আচ্ছা। ইনফ্যাক্ট জার্মানির একটা কাফেতে বসে। হ্যাঁ, আমার যে ডেজার্টেশনের হচ্ছে যে প্রথমে যে লিখতে হয় না, তো ওইখানে আমার যে অ্যাকনোলেজমেন্টে আমি ওই কফি হাউসের হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে কফি হাউসটা চালায়, ওদের দুজনের নাম আমি উল্লেখ করেছি, মার্কুজ এবং আনেটে। কারণ ওরা আমাকে এত হেল্প করেছে, কারণ আমার ওখানে বসে লেখাটা ভালো হতো। তো সবাই মনে করতো আমি কফি হাউসে মনে কাজ করি। সকালে আমি ওরা কফি হাউসটা খুললে আমি যে বসতাম, তারপর সারাদিন কাজ করতাম। ওরা আমার খুব যত্ন নিত, কফি টফি খাওয়াতো। আমিও মানে ওদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি ওদের নামটা আমি ওখানে করেছি যে ওদের হেল্প ছাড়া আমার ডিজার্টেশনটা সময় মতো কমপ্লিট করা সম্ভব হতো না। তো পিএইচডি শেষ করলাম, করার পরে আমি পোস্টডক করেছি ব্রাসেলসে। পোস্টডক করার পরে আমি হচ্ছে জার্মানিতে একটা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াই। ওখানে পড়ানোর পরে আমি আর একটা অফার পেলাম হচ্ছে অসলো থেকে। এখন আমি অসলোতে পড়াচ্ছি। কোয়াইট আ ব্যাকগ্রাউন্ড, মানে অনেক জায়গায় পড়াশোনা করেছেন, অনেক জায়গায় পড়িয়েছেন, এখনো পড়াচ্ছেন। ওখান থেকে রাজনীতিতে আসা কিভাবে হলো? মানে একটা জিনিস হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু আপনি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, কিছু ইন্টারেস্ট হয়তো বা ছিল। হ্যাঁ, এইটা আসলে আমার মনে হয় দর্শকদের জন্য বলা উচিত। আমার বাবা দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করেন। সরি টু ইন্টারাপ্ট ভাই, কিন্তু মানে আমরা আমাদের রিসার্চে যতটুকু জেনেছি, আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি খুব সম্ভবত, আমরা যদি ভুল না করে থাকি, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন সহচর বা সহযোদ্ধা ছিলেন। জি, প্লিজ এটাও বলুন। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমার বাবা আসলে টাইগার বাহিনী নামে একটা উত্তরবঙ্গে একটা গেরিলা বাহিনী ছিল, ওই বাহিনীর প্রধান ছিলেন আমার বাবা। আচ্ছা। তো উনাকে জনগণ ক্যাপ্টেন বলে ডাকতো, যদি উনি কখনো আর্মিতে ছিলেন না, কখনোই ছিল না, কারণ তার একটা বাহিনী ছিল 30-35 জনের। তো তারা সাংঘাতিক যুদ্ধ করেছে ওই সময়ে। আমার বাবা 2 বার গুলিবিদ্ধ হয়েছেন যুদ্ধকালে। গেরিলা যুদ্ধ মানে ওনারা সরাসরি যুদ্ধও করেছেন। হ্যাঁ, তো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবের যে মানে রেগুলার ফোর্স, সেই ফোর্সকে হচ্ছে
কমপ্লিমেন্ট করতো আমার বাবার ফোর্স, যেটা মানে তারা দুজন একজন আরেকজনের সাথে যুক্তি Complement পরামর্শ করে কাজ করতেন। হয়তো দেখা গেল যে এক মানে রেগুলার ফোর্সকে হচ্ছে বারবার গেরিলা বাহিনী দিয়ে আঘাত হেনে তারপরে আবার আমাদের যে রেগুলার ফোর্স, সেই রেগুলার ফোর্সটা আসলো। এইভাবে ওরা সিনক্রোনাইজ করে কাজ করতেন। ইনফ্যাক্ট মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব এবং আমার বাবা একসাথে গুলিবিদ্ধ হন। মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব আনফরচুনেটলি মারা যান এবং জি, জি, শ্রেষ্ঠ জি। হন। আমার বাবা যে গোলার আঘাতে মানে হ্যাঁ, আমরা যেটা পড়েছি হ্যাঁ, টেক্সট আমার বুকে বাবা একই সময়ে আমার বাবা কিন্তু বেঁচে যান। আমার বাবার হাতে মনে হয় গুলি লেগেছিল আর ওনার বুকে, মহানন্দা নদীর তীরে। তো ইন্টারেস্টিং স্টোরি। কুয়েটে জানি আমার বাবার লাইফ অনেক অনেক মানে একটু উপন্যাস লেখার মতো লাইফ আসলে তার। তিনি প্রথম এমপি হন 32 বছর বয়সে। 32 বছর 32 বছর বয়সে প্রথম এমপি ইলেকশন করেন মনে হয় 27 বছর বয়সে। সাথে হ্যাঁ, এটা 27 কবে বছর ছিল? বয়সে বিএনপির জন্মের আগে আচ্ছা ন্যাপ মুজাফফর করতেন। আচ্ছা আচ্ছা। তো উনি কুড়ে ঘর মার্কা নিয়ে 27 বছর বয়সে বেশ কম্পিটিশন করেছিলেন। তো প্রথমটাতে ওরা পাশ করতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে 32 বছর বয়সে জিয়াউর রহমানের হচ্ছে খুবই প্রিয় পাত্র ছিলেন। জিয়াউর রহমান ওনাকে ভাই বলে ডাকতেন। তো প্রেসিডেন্ট জিয়া ভাই বলে ডাকতেন। হ্যাঁ, ছোট ভাই হিসেবে আচ্ছা। ট্রিট করতেন ওনাকে। মানে তো ওই এলাকায় should be উনি something, পরিচয় আমরা আসলে পরিচয় ওইভাবে- করায় দিচ্ছিলেন যে আমার ভাই শাহজাহান। তো আচ্ছা। তো উনি বেশ ভালোই ব্যবধানে জিতেন 32 বছর বয়সে, ইয়াং এমপি। তারপর ইয়াং এমপি আমরা আমাদের যারা এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ। তাদের আসলে মনে হয় যে আঙ্কেলের সঙ্গে বসা উচিত, বিকজ হ্যাঁ। ইয়াং এমপি আমরা মনে করি যে কেউ কখনো হয় নাই বাংলাদেশে, বাট 32 বছর বয়সে যিনি এমপি হয়েছিলেন তার কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু বুঝতে হ্যাঁ, হবে, নট নেসেসারিলি। এবং শুধুমাত্র 32 বছর হওয়া না, অনেকে তো অ্যাক্সিডেন্টাল এমপি হয়ে যাচ্ছে বা মন্ত্রী হয়ে যাচ্ছেন, উপদেষ্টা হয়ে যাচ্ছেন। 32 বছর হওয়ার পরে যে জার্নিটা, পলিটিক্যাল জার্নিটা, যে এরপরে জিয়াউর রহমানকে অ্যাসাসিনেট করা হলো, তারপরে এরশাদের সময় হচ্ছে একটা দীর্ঘ সময় আমাদের ফ্যামিলি একটা অনেক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছে। আব্বা জেলে গিয়েছেন। পরে 91-এ এসে উনি আবার এমপি হলেন, 96-এ এমপি হলেন, 2001-এ এমপি হলেন। তো এই সময়টাতে মানে আমাদের উত্থান পতন ফ্যামিলিতে সবকিছুই চলে আসছে। তো রাজনীতি এই জন্য ছোটবেলা থেকেই আসলে রাজনৈতিক ফ্যামিলিতে বড় হয়েছে। তো রাজনৈতিক ফ্যামিলিতে বড় হওয়ার কারণে রাজনীতির প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু ওই যে দলীয় যে একদম ট্র্যাডিশনালি স্লোগান দেওয়া রাজনীতি, সেটার চাইতে আমাকে অনেক বেশি টানতো হচ্ছে যে রাজনীতির সোর্সে যাওয়া, যে মানুষ আসলে কি চায়। তো রাজনীতি যে বিষয়টা, রাজনীতি তো একটা রাজনীতি হচ্ছে রাজপথের রাজনীতি, যেটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরিবর্তন আনার জন্য, কিন্তু রাজনীতির আরও অনেক দিক রয়েছে, যে দিকগুলো হয়তো বাংলাদেশে খুব বেশি চর্চা হয় না। রাজনীতি পলিসির বিষয়, রাজনীতি রাষ্ট্র কাঠামোর বিষয়, রাজনীতি হচ্ছে মানুষের জীবন মান উন্নয়নের বিষয়। এই বিষয়গুলো সবগুলো কিন্তু রাজপথ থেকে হয় না। হ্যাঁ, একটা পলিসি কিন্তু একটা পুরো দেশের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। আমার ছোটবেলা থেকেই আসলে আমার বন্ধুবান্ধব যখন ছোটোখাটো মাইক্রো বিষয় নিয়ে কথা বলতে, ইভেন্ট, ডেইলি ইভেন্ট নিয়ে কথা বলতো, আমার কিন্তু ডেইলি ইভেন্টের চাইতে ট্রেন্ডটা, প্রবণতাটার দিকে আমার সবসময় আগ্রহটা বেশি ছিল, যে একটা অনেকগুলো ঘটনা মিলে একটা কি হচ্ছে আসলে, ধারাটা কি, প্রবণতাটা কি। তো আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা ছোট ছোট বিষয় নিয়ে অনেক অরিড হয়ে যায়, একদম একজন একজনের মধ্যে বিভেদ শুরু হয়, সহিংসতা শুরু হয়। কিন্তু আমরা যদি একটু উপর থেকে দেখার চেষ্টা করি যে আসলে প্রবণতাটা কি, আসলে কোন দিকে যাচ্ছে, তাহলে হয়তো আমরা এই সহিংস অবস্থানগুলো আমরা আসলে অ্যাভয়েড করতে পারি। এখনই আপনি বাংলাদেশের রাজনীতিতে দেখেন যে হচ্ছে নানা রকম যে রাজনৈতিক শক্তি রয়েছে, এই রাজনৈতিক শক্তির মধ্যে ডেইলি কে কি কথা বললো সেটা নিয়ে আমরা বেশি আলোচনা করি। জি। কিন্তু আসলে আদর্শগত যে জায়গা অথবা অবস্থানগত যে জায়গা, পলিসির যে জায়গা, সেটা নিয়ে আলোচনা কিন্তু হয় না। আপনি টকশোগুলো দেখেন, আপনি রাজনীতিবিদদের কথাগুলো দেখেন, এই একজন একটা কথা বলছে, আরেকজন আরেকটা কথা বলছে, এই কথার একটা যুদ্ধ চলছে, পলিসির প্রতিদ্বন্দ্বিতা নাই। মিডিয়া কোন পয়েন্ট থেকে নেই এটা নিয়ে আমি আপনার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব, বাট এই পলিসিতে কাজ করার ইচ্ছা থেকে বা সেই প্রবণতা থেকে আপনি আসলে দলের মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে একদম আমি যদি বলি, যেহেতু মানে সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে, যেহেতু পুরোপুরি রাজপথ কেন্দ্রিক আপনি যাননি, তো আপনার আসলে
একদম ফার্স্ট অ্যাসাইনমেন্ট যদি আমি ওভাবে বলি যে কোন কাজ থেকে আসলে যুক্ত হয়েছিলেন আপনি? আপনার কি মনে পড়ে সেটা? ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, আমার মনে পড়েছে। আমার ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা আসলে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছিল। পরিবর্তন না হোক, মানে এক ধরনের ইমপ্যাক্ট ছিল, ইমপ্যাক্টফুল। আমি হঠাৎ করে হচ্ছে যে এটা মনে হয় 2017-18 এর দিকে আ আমি দেখলাম যে আমরা যে বিভিন্ন অভিযোগ তুলি আওয়ামী লীগের বিরুদ্ধে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ন্যারেটিভ ভিত্তিক অভিযোগ এবং এটার সাথে ডেটা নাই, মানে সাপোর্টেড বাই ডেটা না। হ্যাঁ, তো আমি নিজ থেকেই একটা হচ্ছে একটা রিসার্চ পেপারের মতো করলাম যে কতগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, কতগুলো হচ্ছে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, তারপরে হচ্ছে যে বিএনপির কত মানুষ টর্চার্ড হয়েছে, মানে সব ডিটা ছিল মোটামুটি। অধিকার রিপোর্ট পাবলিশ করেছে, আইন ও সালিশ কেন্দ্র করেছে, কিন্তু এক জায়গায় ছিল, বিএনপির জন্য এক জায়গায় ছিল না। তো এরকম আমি একটা রিপোর্ট তৈরি করি। তো রিপোর্টটা আমি যে কোনোভাবেই হোক, তখন আমার সাথে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের পরিচয় হয় সেইভাবে সরাসরি, তার কাছে এটা পৌঁছানো হয়। পৌঁছানো হওয়ার পরে উনি এটা দেখে এটা গুরুত্ব বুঝতে পারেন এবং বিএনপি থেকে এটা মোটামুটি হচ্ছে যে সমস্ত জায়গায় স্টেক হোল্ডারদের যারা আছেন, আমাদের ফরেন পার্টনার্স আছেন, তাদের কাছে এটা পৌঁছানো হয়। তো এটা এরকম ইম্প্যাক্ট তৈরি করে যে শেষ পর্যন্ত তখনকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফরেন মিনিস্ট্রি, যে সেই ফরেন মিনিস্ট্রি থেকে প্রত্যেকটা অ্যাম্বাসিতে তারা এটার একটা করে কাউন্টার করে একটা করে রিপোর্ট পাঠাতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, একটা সিম্পল রিপোর্ট, কিন্তু সেখানে তো ডেটা ছিল, যেখানে এটা অনেক ইম্প্যাক্টফুল হয়। তো সেটা আমাকে অনেক উৎসাহিত করে যে আসলে এই ধরনের কাজ তো অনেক কাজে দেয়, তাই না? তো পলিটিক্সে আমি হয়তো দেশের বাইরে আছি, এখন আমি রাজপথে আন্দোলন করতে পারছি না, কিন্তু এই ধরনের কাজ অন্তত করি। তারপর থেকে আমি নানা ধরনের ইন্টারন্যাশনাল যে করেসপন্ডেন্স, লেটার, সব ফরেন মিনিস্ট্রির কাছে লেটার পাঠানো ইত্যাদি যে কার্যক্রম রয়েছে, রিসার্চ পেপার পাঠানো, হচ্ছে ডেটা বেসড এবং এভিডেন্স বেসড বিভিন্ন পেপার তৈরি করা, এই সব কাজের সাথে আমি তখন জড়িত হওয়া শুরু করি। তো ধীরে ধীরে পার্টিও প্রয়োজনীয়তাটা বুঝতে পারে, আমারও আগ্রহ বাড়তে থাকে। তারপরে হচ্ছে ধীরে ধীরে আমি হচ্ছে দলের কাজে জড়িত হই। আপনি খুব সুন্দর করেই ডেসক্রাইব করেছেন। আমি আপনার যে একদম প্রথম প্রফেশনাল যে পরিচয়, যে সাংবাদিক হিসেবে আপনি কর্মরত হয়ে আপনি আপনার প্রফেশনাল লাইফ শুরু করেছেন, সেই বিষয়টা নিয়ে আরেকটু ডিপ ডাইভ করতে চাই। আমি যেরকমটা বুঝি, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা না, এটা একটা দায়িত্ব। লাইক শিক্ষকতা, যে পেশাগুলোর সঙ্গে আপনি আসলে জড়িত, সবগুলোই আসলে পেশার থেকে দায়িত্বটা হয়তো বা কিছু ক্ষেত্রে বেশি বা কোনো কোনো ক্ষেত্রে সমান্তরালই যায়। সাংবাদিকতা, এই বিষয়ে আমার একটা আলাপ আছে, পরে 2 কোশ্চেন শেষ করা। জি জি জি, অবশ্যই। তো সাংবাদিকতা এরকম একটা পেশা। বিএনপিও অনেক বিষয় নিয়ে কথা বলে। আমি জাস্ট প্রশ্নগুলো করে রাখি, আপনি আপনার আলোচনার মধ্যে নিয়ে আসেন। বিএনপিও অনেক ক্ষেত্রেই বলে যে সাংবাদিকতা বা সাংবাদিকদের বা মিডিয়াকে আমরা সম্পূর্ণ স্বাধীনতা দেব, মিডিয়ারও দায়িত্বশীল আচরণ করতে হবে। কদিন আগে মাননীয় চেয়ারম্যান যে বিবিসিকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি বলেছেন উনি দায়িত্বশীলতা এক্সপেক্ট করেন, অ্যাট দ্য সেম টাইম ফ্রিডমও দিবেন। কিন্তু ফ্রিডম ইজ নট দি অনলি থিং, আর দায়িত্বশীলতা ইজ নট দ্য অনলি থিং। সাংবাদিকতার আরও অনেকগুলো বিষয় আছে। আপনি আসলে ওভারঅল ল্যান্ডস্কেপটাকে কীভাবে দেখেন এবং এটা আসলে কীভাবে পরিবর্তন হওয়া উচিত, কি হচ্ছে সেটা নিয়ে হয়তো আরেকটু ডিটেইল প্রশ্ন আমি করব, কিন্তু আপনি আসলে কেমন দেখছেন এবং কেমন হওয়া উচিত একটা আইডিয়াল সিস্টেমে, বা আমরা যদি মনে করি যে আপনি হয়তো বা ভবিষ্যতের সরকার যদি বিএনপি গঠন করে, হয়তো বা কোনো না কোনো দায়িত্বে থাকবেন, এটা দলীয় দায়িত্ব। এটা তো আমি এখন বলতে পারবো না, আমি সেভাবে বলছি না, মানে দলীয় দায়িত্ব তো আপনার একটা আছে, সেটাও যদি আপনি থাকেন তখনও তো আপনার একটা ইনপুট থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আসলে আপনার ওভারঅল আপনার মনোভাবটা আমি জানি। না, এটা চমৎকার প্রশ্ন আসলে। সাংবাদিকতা প্রথমে যে আমি যে বিষয়টা বলছিলাম যে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা সবসময় এটা বলার চেষ্টা করি যে দায়িত্ব, এটা শুধু পেশা না, এটা দায়িত্ব। আমি আসলে এইভাবে দেখি না। আমি যেটা দেখি যে পেশাগত কাজটা, পেশাটাকে যদি কেউ সিরিয়াসলি নেয়, পেশাগত কাজটা যদি কেউ ঠিক মতো করে, তাহলে আর দায়িত্ব পালনের দরকার নাই, কারণ পেশাটাই আসলে দায়িত্ব। এখন আমি শিক্ষক, এখন শিক্ষকতা এবং দায়িত্ব দুইটা আলাদা করার কোনো দরকারই নাই, কারণ আমি যদি আমার শিক্ষকতা পরিচয়টা
আমি আর বাকি সব পরিচয় চাইতে গুরুত্বপূর্ণ মনে করি, আমার রাজনৈতিক আইডিওলজির চাইতেও গুরুত্বপূর্ণ মনে করি, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম তৈরি হয় না। হ্যাঁ, যেটা আগে ছিল একটা বড় সময় ধরে এবং অনেক দেশেই এখনও আছে, যে তারা কিন্তু যে পেশাটার সাথে যুক্ত সেই পেশাটাকে এত সম্মান করে যে আর কোনো পরিচয় সেই পেশাটার প্রতি সম্মানকে কমিয়ে দিতে পারে না। এখন তো আমরা হয়তো একটা রাজনৈতিক দলের কর্মী হই বা একটা রাজনৈতিক দল সমর্থন করি, তখন এই রাজনৈতিক দলের সমর্থনটা এত বেশি হয়ে যায় যে সেইটা কিন্তু এক্লিপস করে ফেলে আমার পেশাগত পেশা। দায়িত্ব। হ্যাঁ, তো সেটা না হয় ভালো। হ্যাঁ, কারণ আমি যখন ক্লাসরুমে থাকবো, আমি যখন একটা গবেষণা পর্যালোচনা করব, তখন আমাকে কিন্তু ওই সেপারেশনটা আমার করা লাগবে। অবশ্যই। যে আমার অন্য সব আইডিওলজি বাদ দিয়ে আমাকে একটা নিউট্রাল ওই পেশার জায়গাতে ফিরে আসতে হবে। হ্যাঁ, তখন আমার কোনো ধর্ম নাই, তখন আমার কোনো পলিটিক্যাল আইডিওলজি নাই, তখন আমার কোনো বায়াসনেস নাই, আমি শুধু শিক্ষক। হ্যাঁ, আমার কাছে হিন্দু যা, মুসলমান যা, খ্রিস্টান যা, সবই এক। হ্যাঁ, এই যে জায়গাটা আমার কাছে আওয়ামী লীগও যা, আমার কাছে বিএনপিও যা, আমার কাছে জামাত ইসলামও যা, আমার কাছে লেফটিস্টও যা, আমার কাছে রাইটিস্টও তা। মানে আমি যদি শিক্ষক হতে চাই, তো আমি যখন রাজনৈতিক কর্মী হব তখন অবশ্যই আমার একটা বোল্ড অবস্থান থাকবে, তাই না? তো অনেকেই এই 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 জিনিসটা আসলে পেশার যে জায়গাটা, যেমন একজন ডাক্তার যেমন আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি, আওয়ামী লীগের ডাক্তাররা নিহত হয়ে যাচ্ছে, গুরুতর আহত, তাদের চিকিৎসা দিচ্ছে না, রেকর্ড করছে না। হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে যে তার কাছে মানে তার মানবিকতা, তার পেশাগত দায়িত্ব চাইতেও অনেক বড় গুরুতর বিষয় হচ্ছে তার পলিটিক্যাল অ্যালিজিয়েন্স। এর চাইতে মারাত্মক আর কিছু হতে পারে না। একজন ডাক্তারের কাছে সবচাইতে এটা একটা সিরিয়াল কিলার হোক, এটা একটা জঙ্গি হোক, এটা যেই হোক, যত বড় অপরাধী হোক, তার প্রথম দায়িত্ব হচ্ছে তার জীবন বাঁচানো। এটাই তো তার ওথ, তাই না? এটা তার ওথ। তো যে কারণে আমাদের যে পেশা, সাংবাদিকতা পেশায় ছিলাম, শিক্ষকতা পেশায় ছিলাম, এই সবগুলো পেশাকেই আমি পেশা হিসাবেই আমি ভালো মতো করার চেষ্টা করেছি। এবং মাশাআল্লাহ আমার যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখনো আমাকে মনে রাখে এবং প্রায়ই আমাকে নক করেন তারা। এটা আমি শুনেছি যে আপনি অ্যাজ এ টিচার ইউ ওয়্যার ভেরি অ্যাপ্রোচেবল এন্ড ইউ আর স্টিল অ্যাপ্রোচেবল। এটা আপনার সম্বন্ধে আমি আপনাকে যখন চিনতাম না তখন শুনেছিলাম যে আপনাকে আমি প্রথম চিনেছি অ্যাজ এন এক্স NSU দেন অ্যাজ এ CU টিচার। তারপরে এনএসইতেও আমি হয়তো কিছুটা ভালোই এনজয় করেছি পড়ানো, সবচেয়ে বেশি করেছি চিটাগাং ইউনিভার্সিটিতে। কারণ চিটাগাং ইউনিভার্সিটিতে আমি ভেরি সিনিক প্লেস, কিন্তু আমার সবচাইতে বেশি ভালোবাসার জায়গা হচ্ছে আমার শিক্ষার্থীরা। তো আমার শিক্ষার্থীরা আমি যখন যাই তখন আমি 2-3টা ব্যাচ পেয়েছি, তো তারা আমাকে এত পছন্দ করতো এবং আমিও তাদেরকে এত পছন্দ করতাম যে এই কেমিস্ট্রিতে অসাধারণ ছিল। আমি একটা উদাহরণ দিই যে হঠাৎ করে কি কারণে যেন মানে ওই থাকে না যে কোনো একটা ঘটনা ঘটেছে, ওদের খুব মন খারাপ। তো আমি তো সেটা উইকেন্ডের আগে তো আমি তখন বললাম যে তোমরা ঘুরতে যাবা? তো ওরা বললো কোথায় স্যার? আমি যে চলো কাছাকাছি, তো আমাদের এখানে হিল ট্র্যাক আছে, খাগড়াছড়ি আছে, বান্দরবন আছে। তো তখনই 1 ঘন্টার নোটিসে আমরা 10-15 জন আমরা শিক্ষার্থী নিয়ে আমরা এক ধরনের ট্যুরে চলে গেলাম। হ্যাঁ, ট্যুরে যেয়ে একটা পুরাটা সময় আমরা কিন্তু পড়াশোনাও করেছি। হ্যাঁ, আমরা কিন্তু মানে শুধুমাত্র যে এন্টারটেইনমেন্ট সেটা না, আমরা বিভিন্ন থিওরি নিয়ে কথা বলেছি এবং আমার কাছে মনে হয় আমি ক্লাসে যে পড়িয়েছি তার চাইতে অনেক বেশি অ্যাটেনশন আমি পেয়েছি এই ট্যুরগুলোতে। আমি সেন্ট মার্টিন গিয়েছি ওদের সাথে, আমি পাহাড়ে অনেক জায়গায় ঘুরেছি। আমি ওই যে চিটাগাং ইউনিভার্সিটিতে বলতো ঝুপড়ি, হ্যাঁ, ছোট ছোট চায়ের দোকান, এই চায়ের দোকানগুলোতে অনেক আলাপ করেছি। আমি ঘাসের উপরে বসে, গাছের নিচে বসে, আমি শীতকালে গাছের নিচে, মানে শীতকালে ওই খোলা মাঠে ক্লাস নিতাম কারণ অনেক সুন্দর রোদ আসতো এবং ওরা খুব খুব পছন্দ করতো। আর আমাদের ক্লাসরুমগুলো অনেক ঠান্ডা ছিল, হ্যাঁ, সেই সময়। তো আমরা ওই একটু রোদ উঠলেই আমরা মাঠে চলে যেতাম। মাঠে সবাই আমরা বসে থাকতাম, বসে ক্লাস করতাম। তো আমার কাছে মনে হয় ওই কেমিস্ট্রিটা আমার খুব ভালো ছিল। তো আমি আসলে দুর্ভাগ্যজনকভাবে আমি 3 বছরে একটানা আমি ক্লাস নিতে পেরেছি বা একসাথে একটানা ছিলাম চিটাগাং ইউনিভার্সিটিতে। তারপরে আমি তো আমেরিকায় চলে যাই, কারণ এটা সংক্ষিপ্ত হয়ে যায় আসলে।
আচ্ছা, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, মানে আপনি আসলে মিডিয়া ল্যান্ডস্কেপটাকে Media বিশেষ করে landscape-টা আমাদের এখানে কিভাবে দেখছেন? কিভাবে ওয়ার্ল্ড দেখছি? ইটস আ ভেরি বিগ ডিসকাশন, বাট আমাদের এখানে আমাদের মিডিয়া ল্যান্ডস্কেপ কে আমরা বাইনারি হচ্ছে দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই ভালো। আচ্ছা, আমাদের মিডিয়া ল্যান্ডস্কেপে দুই ধরনেরই আছে। তোষামোদী আছে এক ধরনের। ওই যে আমাদের যখন সংবাদ সম্মেলন হতো শেখ হাসিনার সময়, তখন সেই সময় যতটুকু তেল দেওয়া হতো সেই তেল যদি কেউ ধরে রাখতো তাহলে বাংলাদেশের হয়তো এনার্জি সমস্যার একটা সমাধান করা যেত, তাই না? তো এই রকম হচ্ছে তোষামোদী সেই সময় তারা করতো। আবার একই সময়ে আপনি যদি তুমি যদি ডেটা দেখো, সিজিএস এর যে গবেষণা, সেই গবেষণায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জন্য যে প্রফেশনগুলো সবচাইতে বিপদের মুখে পড়েছে, অ্যারেস্টেড হয়েছে, নির্যাতিত হয়েছে, প্রথম প্রফেশন হচ্ছে রাজনীতিবিদ, সেকেন্ডটাই হচ্ছে জার্নালিস্ট, তাই না? তার মানে জার্নালিস্ট আমরা বাইনারি করতে পারবো না কিন্তু, হ্যাঁ, জার্নালিস্টরা একদিকে যেমন তোষামোদী করেছে, প্লট নিয়েছে, নানা রকম সুবিধা নিয়েছে, আর একদিকে কিন্তু একটা বড় সাংবাদিক জনগোষ্ঠী তারা কিন্তু আমাদের ফিড করে গেছে বিভিন্ন সংবাদ দিয়ে, হ্যাঁ। আবার 5ই আগস্টের পরেও হচ্ছে আমরা দেখছি যে অনেক সাংবাদিক সুবিধা নিয়েছে, তাই না? জি, এবং হচ্ছে আমাদের মিডিয়া ল্যান্ডস্কেপে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন নতুন টিভি চ্যানেলের মালিকানা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এরকম যেমন হচ্ছে, আবার মিডিয়া হাউসের নানা রকম রোলের পরিবর্তন হচ্ছে। তো এখন আমি যে প্রবলেমটা আমি দেখি যে মানুষের নিউজে যে রিসিপশন, মানে মানুষ কোথা থেকে খবর সংগ্রহ করবে। এতদিন ধরে আমরা জানতাম যে আমরা নিউজ পেপার, টেলিভিশন চ্যানেল, এইগুলো হচ্ছে খবরের উৎস, তাই না? এখান থেকে আমরা পড়বো, এটা নিব। কিন্তু আমাদের সাম্প্রতিক গবেষণায় আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি সংবাদ হচ্ছে নেয় বা সংবাদের সোর্স তাদের হচ্ছে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যে টেলিভিশন অথবা নিউজ পেপারে যখন একটা খবর ছাপাতে হয় তখন অনেকগুলো গেট কিপিং পার হয়ে তাদের আসতে হয়, তাই না? প্রথমে এটা হচ্ছে সাংবাদিক দেখে, তারপর নিউজ এডিটর দেখে, তারপরে আরেকবার হয়তো হচ্ছে যে প্রেজেন্ট করবে সে পরে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, নানা রকম গেট কিপিংয়ের মধ্যে দিয়ে তারপরে খবরটা আসে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা কথা মনে হলো, আমরা সাথে সাথে পোস্ট করে ফেললাম। আমাদের এখানে কোনো গেট কিপিং নেই। ইনফ্যাক্ট আমরা নিজেরাও কোনো চিন্তা করি না। আমাদের কিন্তু এটা সবগুলি হচ্ছে রিয়াকশন। আমাদের যা রিয়াকশন থাকে সেগুলি আমরা প্রকাশ করে ফেলি। এখন এইটাকে যদি কেউ খবরের উৎস হিসেবে দেখে এবং অজস্র ফেক নিউজ এবং গুজব, একটু ইন্টারাপ্ট করে জাস্ট একটা দুইটা ইনসিডেন্ট বলি। একটা হচ্ছে ইন্ডিয়াতে, একটা বাংলাদেশে। ওই যে আপনি যেটা বললেন সোশ্যাল মিডিয়াতে গেট কিপিং নাই, আপনি হয়তো দেখেছেন ওই কিছুদিন আগে যে লাদাখে একটা ইনসিডেন্ট হলো, একটা বেশ ভায়োলেন্সের দিকে গেল, তারপর সরকারের পক্ষ থেকেও কিছু ভায়োলেন্স হলো। সেখানে একটা টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হলো যে কংগ্রেসের একজন মাঠকর্মী, একজনের নাম উল্লেখ করে, যে তিনি হচ্ছেন এটাকে ইনসাইট করেছেন, এই ভায়োলেন্সটাকে ইনসাইট করেছেন সিটিজেনদের পক্ষ থেকে। এবং পরবর্তীতে যে উনি একটা ছবি পোস্ট করলেন, যে ছবিটাতে একটা ঝাপসা একটা লোকের ছবি দেখা যাচ্ছে, যার একটা হেডব্যান্ডের মতন আছে। তো ঘটনাক্রমে সেই কংগ্রেস কর্মীরও সেরকমই কিছুটা অবয়ব, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটা ফেক, এবং ওই লোকটা পরে পোস্টটা ডিলিট করে চলে গেল। অথচ পুরো দোষটা কিন্তু বিজেপি থেকে কংগ্রেসের দিকে ঠেলে দেওয়া হলো ওইটার পোস্টের মাধ্যমে। 1 2 নম্বর বিষয় হচ্ছে, কিছুদিন আগে একজন সাবেক সেনা কর্মকর্তা, যিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তিনি একটা ফেসবুক পোস্ট করলেন যে কোনো এক জায়গায় জেনারেল ওয়াকার, আমাদের সেনাপ্রধান, তিনি নাকি কমেন্ট করেছেন যে কোনো মানে আমরা বিগত সরকারের আমলে যে সকল সেনা কর্মকর্তা বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তিনি তাদেরকে কিছু হতে দিবেন না। এটা আমরা কোত্থেকে জানছি? একজন সাবেক সেনা কর্মকর্তার ফেসবুক পোস্টের মাধ্যমে। এটার কোনো রেফারেন্স নেই, কিচ্ছু নেই, তিনি বলছেন তিনি খবর পেয়েছেন। এই পুরো জিনিসটা কিন্তু এরকম। এবং আজকে যদি কিছু হয়, তিনি একটা পোস্ট ডিলিট করে দিবেন, তাকে ধরতে পারছে না, কারণ তিনি আমার জুরিসডিকশনেই নাই। তো তার এগেইনস্টে কিছু করাও যাচ্ছে না, ডিএস এর মামলা দেওয়া ছাড়া। মানে অ্যাপারেন্টলি সেটা আমরা চাই না ডিএস এর মামলা দিতে, কিন্তু দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। তো আসলে আপনিও সেটাই বলছিলেন, আপনি আরো ব্রডার এক্সাম্পল দিচ্ছিলেন। আমি 2টা এক্সাম্পল দিয়ে আসলে বুঝতে চাচ্ছি যে আসলে কি করা যায় এখানে। মানে আমরা তো আসলে এখানে, আমি আপনাকে নিয়ে আজকে একটা পোস্ট দিব, সাইমন ভাই এটা করেছে, করে আমি গায়েব না। এই সমস্যাটা আমরা ফেস করছি, এটা রাজনৈতিক দলের নেতারা ফেস করছে, এটা সরকার ফেস করছে, এইটা বিভিন্ন
হচ্ছে ধর্মীয় মাইনরিটি যারা আছে তারা সরাসরি ফেস করছে এই ধরনের বিষয়গুলো। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু, সে উচ্চশিক্ষিত, বুয়েট থেকে পাশ করা, এবং হচ্ছে খুব ভালো চাকরি করেন উনি। তো উনি আমাকে একটা লিঙ্ক পাঠালেন যে দেখেন হচ্ছে যে কিভাবে ওই মির্জা ফখরুল সাহেবকে ধুয়ে দিচ্ছেন একজন। তো পরে দেখি খালেদ মহিউদ্দিন সাহেবের শোয়ের মধ্যে হচ্ছে এআই দিয়ে বা যে কোনোভাবে দিয়ে অথবা কেটে মনে হয় মির্জা ফখরুল সাহেবকে ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আর জ্যাকব মিল্টন বা এরকম কিছু একটা নামে এক ভদ্রলোক অনেক অশ্রাব্য কথাবার্তা তিনি বলছেন, আর সেটা শুনে ফখরুল সাহেব হাসছেন। পুরো বিষয়টা মিথ্যা। পুরো বিষয়টা 3টা মনে হয় আলাদা আলাদা শোকে একসাথে জোড়া দিয়ে, মানে আউট অফ কনটেক্সট। খালেদ মহিউদ্দিন 2-3 দিন আগের একটা শোতে জনাব খালেদ মহিউদ্দিন বলেছেন যে আরেকটা আছে, আপনি ভিডিও দেখেছেন কিনা, ম্যাডাম খালেদা জিয়া এবং শেখ হাসিনা খালেদ মহিউদ্দিনের সাথে কথা বলছে, এবং এটা দেখে খালেদ মহিউদ্দিনকে নাকি অনেকে ফোন করে জানিয়েছে যে ওই ম্যাডামকে নিয়ে যে শো করছে এটা কিন্তু ভালো হয়েছে। এটা খালেদ মহিউদ্দিন নিজে বলছে। তাহলে তুমি বিষয়টা একটু বুঝে দেখো। সেটা হচ্ছে শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিতদের কথা বলছি না বা অল্প শিক্ষিতদের কথা বলছি না, উচ্চ শিক্ষিত মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে এটা আসলে সত্য না মিথ্যা। তো আমরা এমন একটা পোস্ট ট্রুথ যুগে বসবাস করছি যেখানে সত্যটাকে বারবার মানুষকে স্মরণ করিয়ে দিতে হয় যে এটা সত্য আর এটা সত্য না, এটা ফ্যাক্ট না। এখানেও প্রবলেম আছে, সেটা হচ্ছে মানুষ আসলে গুজব একটু এন্টারটেইনিং, তাই না? তো যে কারণে গুজবটা মানুষ পছন্দ করে, অনেকেই পছন্দ করার কারণে গুজবটা যে দ্রুত গতিতে দাবানলের মতো ছড়িয়ে যায়, সত্যটা কিন্তু এভাবে ছড়ায় না। একটা গুজব বা ফেক নিউজ বা ডিসইনফরমেশন মিলিয়নস ভিউ হয়, সেইটার হচ্ছে যদি আমরা কাউন্টার করতে যাই, ডিবাঙ্ক করার পরে আমরা যেটা তৈরি করি সেটার হয়তো 10,000 20,000 ভিউ হয়। তো আমরা এই সমস্যার মধ্যে কিন্তু আমরা বসবাস করছি, যে কারণে একটা আইনি ফ্রেমওয়ার্ক, কিন্তু আমাদের এখানে খুবই সাবধান থাকতে হবে, কারণ আমরা মানবাধিকার লঙ্ঘন করার রাজনীতি করি না। বিএনপির পক্ষ থেকে আমি এটা খুব স্পষ্ট করে আমরা বলতে পারি, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এটা বারবার তার বক্তৃতায় উল্লেখ করেছেন, এবং তার আচরণেও এটা হচ্ছে স্পষ্ট হয়েছে যে বিএনপি কিন্তু মানে বাক স্বাধীনতা লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতাকে কখনো হরণ করবে না। আমরা দেখেছি বিএনপির আমলে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য কার্টুন কিন্তু প্রথম আলোতে ছাপানো হয়েছে। রিসেন্টলি আমরা দেখি যে একটা কার্টুনে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সেটা তারেক রহমান নিজেই টুইট করেছেন এবং রিসেন্ট হ্যাঁ ইন্টারভিউতে তিনি বলেছেন যে হচ্ছে তিনি মিম পছন্দ করেন। কিন্তু এটা একটা সাইড যে রাজনীতিবিদদের নিয়ে হাস্যরস হবে, রাজনীতিবিদদের নিয়ে সমালোচনা হবে, এবং এটা ভালো জিনিস। এই ডাইভার্সিফিকেশনটা আমাদের সোসাইটির মধ্যে জরুরি, কিন্তু এখানে একটা সীমারেখা আছে যে কখন হচ্ছে সমালোচনা হবে আর কখন হচ্ছে স্বাভাবিক হচ্ছে হাস্যরস আমরা করব বা স্যাটায়ার করব, আর কখন সেটার ভব্যতার সীমা অতিক্রম করে সেটা হচ্ছে অপরাধে পরিণত হবে। এই যে ব্যালেন্সটা, সেইটা কিন্তু আমাদের ক্লিয়ার করে দিতে হবে। আমরা কিন্তু পার্সোনাল অ্যাটাকের মানে পক্ষে না, আমরা কিন্তু বুলিংয়ের পক্ষে না, আমরা কাউকে হ্যারাসমেন্টের পক্ষে না। অনলাইনে যে আমরা দেখি যে নারীদের মানে একটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখি সংঘবদ্ধভাবে অনলাইনে তাদের অনেককে আক্রমণ করা হয়, সেটা এনসিপি নেত্রীরাও হয়েছেন, কিন্তু তো সেইটা কিন্তু আমাদের অপরাধ হিসেবে ট্রিট করতে হবে। সেটা কিন্তু আবার মত প্রকাশের স্বাধীনতা না। তো এই যে সীমারেখাটা, এটা কিন্তু খুবই হচ্ছে যে ডেলিকেট, প্রচণ্ড, কিন্তু সেটা কিন্তু আমাদের করতে হবে। এটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ ছিল না, কারণ আওয়ামী লীগ তো সবকিছুতেই হচ্ছে গ্রেফতার করে ফেলতো, অ্যারেস্ট করে ফেলতো। শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সমালোচনা করার জন্য শিশু থেকে শুরু করে, কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষকে গ্রেফতার করা হয়েছে। তো আমরা তো সেটা করব না, আমরা তো মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি। আবার একই সাথে মানুষের উপরে যাতে কোনো নির্যাতন না নেমে আসে, মানুষ যাতে হচ্ছে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেটাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ এই দুইটার মাঝামাঝি আমাদের একটা ল করতে হবে, যে লয়ের একদিকে আমরা মত প্রকাশের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব, আর একদিকে মানুষের বেঁচে থাকা এবং
হচ্ছে যে মত প্রকাশকে যাতে কখনোই মবের শিকার না হতে হয়, সেটারও একটা নিশ্চয়তা কিন্তু আমাদের দিতে হবে। অর্থাৎ এই ডেলিকেট ব্যালেন্সটা করা জরুরি। অনেক ধন্যবাদ সায়ম ভাই, যে ইন্টারপ্রিটেশনটা করলেন এইভাবে আসলে আমরা তো খুব ভালোভাবে চিন্তা করি না। আরেকটা সাইড আছে যেমন এখানে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, এটা অনেককে বলতে শোনা গেছে। এটার ডোমেস্টিক সোর্স যেমন আছে, এটার রিজিওনাল সোর্সও আছে, কিছুটা এক্সটেন্ডেড সোর্স আছে যেটা জিওগ্রাফিক্যালি এক্সটেন্ডস ফ্রম আওয়ার ল্যান্ড। এই বিষয়ে আপনি কি সেম ভিউ রাখেন? আপনি কি মনে করেন? না, এটা তো নিশ্চিত যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়েছে, সেখানে স্পষ্টভাবেই বলে দেওয়া ভালো, সেখানে ভারতের একটা বেশ কিছু মিডিয়া জড়িত ছিল। তো ভারতের মিডিয়াগুলোর পক্ষ থেকে সেটা পশ্চিমবঙ্গেরও বেশ কিছু মিডিয়া রয়েছে, ভারতে মেইনস্ট্রিম মিডিয়াতেও আমরা দেখেছি যে সম্পূর্ণ ফেক নিউজ প্রচারিত করা হয়েছে, অথবা এমন ঘটনাকে হচ্ছে সংখ্যালঘু নির্যাতন বানানো হয়েছে যেটা একটা আউট অফ কনটেক্সট একটা ঘটনা, অথবা অনেক আগে হয়েছে এরকম ঘটনাকে আবার নতুন করে তখনকার ঘটনা হিসাবে হচ্ছে চিহ্নিত করা হয়েছে, প্রচার করা হয়েছে ইত্যাদি নানা ধরনের আমরা কিন্তু এক্সাজারেশন সে সময় দেখি। এবং সেখানে ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যম যে জড়িত ছিল সেটা নিয়ে কারো সন্দেহ নেই, কারণ এটা নিয়ে আমরা বিবিসি রিপোর্ট দেখেছি, আল জাজিরার রিপোর্ট দেখেছি, ডয়চে ওয়েলের রিপোর্ট দেখেছি, তারা কিন্তু এটা রিপোর্ট করেছে, হ্যাঁ, যে এটা যে ভারতের একটা বিভিন্ন সংবাদ মাধ্যম এটা করেছে। এখন যে বাংলাদেশে ক্যাম্পেইন হয় এটা শোনা যায়, এটা আমার হাতে এভিডেন্স নাই, সেটার একটা বড় অংশ হচ্ছে প্রতিবেশী দেশ এবং বিভিন্ন দেশের থেকেও হচ্ছে বটরা এক ধরনের পেইড হয়তো একটা বট বাহিনী সেখানে পার্টিসিপেট করে বলে আমরা শুনেছি। বাংলাদেশের মধ্যেও অর্গানিক্যালি হচ্ছে যে একটা বড় ফোর্সকে কিন্তু আমরা দেখি হচ্ছে কারো মতের সাথে মিল না হলেই তার উপরে আক্রমণ চালাতে, হ্যাঁ, এবং তারা কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও এক ধরনের ন্যারেটিভ কিন্তু তারা তৈরি করতে পারে মাঝে মাঝে। কাউকে হঠাৎ করে সকালবেলা উঠে রুবাব হয়ে ইন্ডিয়ার এজেন্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, হঠাৎ করে দেখা যাচ্ছে রয়্যাল এখনো হইনি, আমি এখনো রয়্যাল টিকিটটা পাইনি, আমি এখনো হই নাই, আমি হয়ে যেতে পারি। জাস্ট টু ইন্টারাপ্ট, এই ইন্টারেস্টিং বিষয় এখানে ফাহাম ভাই আমাদের যখন প্রথম পর্বে এসেছিলেন, ফাহাম ভাই বলছিলেন যে মানে যে আমি রয়ের টাকা খাই এরকম তো কত ন্যারেটিভ আছে, বাট মানে স্যাডলি কোনো কিছু পায় না, এটা তো একটা। দ্বিতীয়টা হচ্ছে যে কোনো জায়গা থেকে কোনো মেসেজও কখনো পান নাই যে আচ্ছা আপনি আমার জন্য একটু কাজ করে দেন, এইটা করে দেন। না, আমরা তো বিএনপির মধ্যে থেকে অনেকেই আমরা এরকম হঠাৎ করে বানিয়ে দিয়েছি। বিএনপির এই বিষয়টা হচ্ছে, এটা আমি এটা বলবো, আমি জানি না কতটুকু সময় আমার আছে, কিন্তু এটা বলা, প্লিজ বলতে পারেন, সমস্যা নেই। এটা বলা দরকার। এটা বলা দরকার কেন? বিএনপি এমন একটা দল, যে দল প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করে আসছে, এবং এই বাংলাদেশের স্বার্থের সাথে জন্য কাজ করার জন্য তারা অনেক সময় প্রতিবেশী দেশের সাথে একটা সাংঘর্ষিক অবস্থায়, যুদ্ধ না কিন্তু এক ধরনের মতামতের সাংঘর্ষিক অবস্থায় তাকে যেতে হয়েছে। বিএনপি দলগতভাবে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে অনেকবার আন্দোলন করেছে, আমার তো মনে আছে ছোটবেলায় খালেদা জিয়া নিজে আমাদের এলাকায় 10 কিলোমিটারও বেশি, 10 থেকে 15 কিলোমিটার নিজে পায়ে হেঁটে হচ্ছে কানসাট পর্যন্ত গিয়েছেন, ওই যে আমাদের সীমান্ত পর্যন্ত, যেটা হচ্ছে মাওলানা ভাসানীর যে রুটটা ছিল ফারাক্কা একই লং মার্চটা কিন্তু খালেদা জিয়া নিজে করেছেন, নিজে পায়ে হেঁটে। এটা মনে রাখতে হবে আমাদের, আমার ছোটবেলার ঘটনা, এটা আমার মনে আছে, আমি নিজে হেঁটেছি ওনার সাথে ওই মিছিলে, হ্যাঁ। তো তারপরে আমরা দেখি 5ই আগস্টের পরেও যত সাবস্ট্যান্টিভ মানে প্রো বাংলাদেশ কর্মসূচি সবগুলো হচ্ছে বিএনপির করা। বিএনপি হচ্ছে টিপাই অভিমুখে হচ্ছে লং মার্চ করেছে, বিএনপি হচ্ছে যখন আখাউড়াই বিএনপি কে বাংলাদেশের হাই কমিশনের উপরে হামলা করলো সেই সময় আগরতলায়, তখন হচ্ছে সেই সময় হচ্ছে কর্মসূচি করেছে। বিএনপি হচ্ছে তিস্তা বাঁচাও কর্মসূচির জন্য হচ্ছে আমরা দেখি তিস্তা অভিমুখে এত বড় কর্মসূচি আর কোনো রাজনৈতিক দল করে না, নদীর জন্য বেশি, হ্যাঁ, যে জাগো বাহে তিস্তা বাঁচাও, হ্যাঁ, সেই আন্দোলন। বিএনপি হচ্ছে আমরা দেখি যে হচ্ছে ঢাকাতেও হচ্ছে বিএনপি ভারতীয় হাইকমিশন অভিমুখে তারা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে। শুধু কথা তো না,
হ্যাঁ, কিন্তু অন্য আমাকে একটু জি। বলতে দাও। তো অন্য রাজনৈতিক দল তারা কথায় অনেক কিছু বলে, ফেসবুকে অনেক কিছু বলেন, হচ্ছে লাঠি নিয়ে যুদ্ধ করার কথা বলেন, ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু পলিসিগত যে ইস্যুগুলো রয়েছে সেই পলিসিগত ইস্যুতে বিএনপি একমাত্র আমি দেখি রাজনৈতিক দল হিসাবে শক্তিশালী অবস্থান নিয়েছে হচ্ছে বাংলাদেশের পক্ষে। এখন সেই রাজনৈতিক দলের মহাসচিবকে, সেই রাজনৈতিক দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সকালবেলা উঠে হঠাৎ করে তারা দেখেন যে তারা ভারতের এজেন্ট হয়ে গেছেন, তারা রয়ের এজেন্ট হয়ে গেছেন। এটা কিভাবে সম্ভব হলো? এটা কারণ আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কারণ মানুষ বেশিরভাগ সময় এখন, যে কথাটা আমি প্রথমে বলেছি, সংবাদ সংগ্রহ করে ফেসবুক থেকে। অর্থাৎ যদি আমার হাতে 1 লক্ষ 2 লক্ষ একটা বট বাহিনী থাকে, তাহলে আমি সাইফুবাবকে যে কোনো সময় ভারতের এজেন্ট বানিয়ে দিতে পারি, যে কাউকেই যে কোনো সময় আমি রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট আমরা বানিয়ে দিতে পারি। এর সাথে হচ্ছে এই যে টপ, এর উপরে টপিং দিতে হবে। এই টপিংগুলো দেয় হচ্ছে আমাদের কিছু ইউটিউব কমেন্টেটর, তাদের অনেক ফলোয়ার রয়েছে, তারা বারবার গোয়েবলস যেভাবে বলেছেন যে গোয়েবলসীয় নীতি, আপনি একটা মিথ্যা কথা বারবার বারবার বললে সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। বারবার তারা বলার চেষ্টা করছে মির্জা ফখরুল সাহেব হচ্ছে ভারতের এজেন্ট, সালাউদ্দিন সাহেব ভারতের এজেন্ট, বিএনপি হচ্ছে ভারতের পক্ষের মানুষ হয়ে গেছে, দল হয়ে গেছে। 5ই আগস্টের পরে বিএনপির একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, তারা প্রো ইন্ডিয়া হয়ে গেছে। পুরোপুরি বগাস। আমরা তো জানি এটা। আমরা তো বিএনপি ফরেন পলিসির কিভাবে হয়, ফরেন পলিসির নীতিগুলোর সাথে তো আমরা কাজ করি। আমরা যেরকম ছিলাম সেরকমই আছি। আমরা প্রো বাংলাদেশ, এবং সেটা খুব স্পষ্টভাবে হচ্ছে তারেক রহমান তার ইন্টারভিউতে তিনি বলে দিয়েছেন যে আমার সীমান্তে ফেলানি হচ্ছে ঝুলে থাকবে, আমার পানির হিস্সা আমি পাবো না, আর আমার সম্পর্কে একই রকম থাকবে, সেটা তো হবে না। সম্পর্ক আমরা ওয়ার্কিং রিলেশন রাখবো। আমরা কিন্তু জামাতের মতো আমরা বলছি না যে আমরা যুদ্ধে চলে যাব, কারণ এটা একটা হাস্যকর হচ্ছে কথা। আমাদের তো যুদ্ধ পরিস্থিতি হয় নাই। আমাদের যেটা করতে হবে, আমাদের কার্যকরী সম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু শির দ্বারা উঁচু রেখে, খাড়া রেখে। আমাদের পররাষ্ট্রনীতি হবে আমাদের শির দ্বারা উঁচু করা পররাষ্ট্রনীতি, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সাম্যতার ভিত্তিতে। হ্যাঁ, তো এই ভিত্তির জন্য আমাদের যা করা দরকার, আমরা বারবার ফারাক্কার কথা বলবো, আমরা বারবার তিস্তার কথা বলবো, আমরা বারবার ফেলানির কথা বলবো, আমরা বারবার সীমান্ত হত্যার কথা বলবো, এবং যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে বিএনপি শক্তিশালী অবস্থান নেবে। আর এক পক্ষ শুধু কথা বলে যাবে, তারা শুধু রেটরিক তৈরি করে যাবে, আমরা কাজের কাজ করে যাব। এখন এটা জনগণের সিদ্ধান্ত যে তারা কি কাজের পক্ষে থাকবে নাকি তারা কথার পক্ষে থাকবে। কিন্তু তাহলে এটা আরেকটা বিষয় আছে, একটা প্রচলিত কথা আছে যে ইন পলিটিক্স পারসেপশন ইজ এভরিথিং। পারসেপশনটাকে তো গুরুত্ব দিতে হবে। এখন যে কারণেই পারসেপশনটা ক্রিয়েট হোক না কেন, আমার প্রশ্নটা হচ্ছে যে কারণেই পারসেপশনটা ক্রিয়েট হোক না কেন, আমরা দেখলাম আসাদুল হাবিব দুলু ভাই ঘোষণা দিলেন তিস্তা লং মার্চের। এটা 5 আগস্টের পরে ইটস এ ভেরি বোল্ড স্টেটমেন্ট, হোয়াট এভার হ্যাপেন ডিউরিং দ্য রেজিম, এবং এর পরে আমাদেরকে ভারতপন্থী দাবি করা, বিএনপিকে ভারতপন্থী দাবি করা, সেখান থেকে বিএনপির এই কর্মসূচি, বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক তিনি, তার নেতৃত্বে এখানে বিএনপির একদম সর্বোচ্চ নেতৃত্বও তো উপস্থিত ছিলেন, এবং অ্যাক্টিং চেয়ারপারসনও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল সাহেব তো সশরীরে উপস্থিত ছিলেন, ইভেন অ্যাক্টিং চেয়ারম্যান উপস্থিত ছিলেন, বিএনপির কোনো লেয়ারের নেতা আসলে বাদ যায়। তারপরেও এই পারসেপশনটা ক্রিয়েট করা গেছে, এবং এখানে তো বিএনপির আমার মনে হয় এটা বিএনপিরও শুড লুক ইনটু দ্য মিরর এন্ড না এটা চমৎকার বিষয়ের অবতারণা করেছো তুমি। আপনি যদি আমাকে বুঝাতেই না পারেন যে আপনি আসলে প্রো স্টেট, আমি এন্টি কোন স্টেট বলবো, এন্টি ইন্ডিয়া, এন্টি পাকিস্তান কিছু বলবো না, প্রো স্টেট, আপনি প্রো বাংলাদেশ বা বিএনপি যেটা বলছে যে সবার আগে বাংলাদেশ, সেই কাজটা আপনি করছেন, এটা প্রমাণটা কি আমি পাচ্ছি? এটার আমি যে কথাটা বারবার বলছি যে মানুষ এখন নিউজ সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই কারণে যে কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির প্রধান রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের, তাদের উচিত, আমাদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রভাব বিস্তার করা, এবং আমাদের যে অসংখ্য নেতাকর্মী, সেই নেতাকর্মীকে একসাথে একটা সেন্ট্রালাইজড নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, যাতে আমরা বিভিন্ন বাবলের মধ্যে আমরা অনেকে কথা বলছি, কিন্তু আমরা একসাথে কথা বলছি না। একসাথে যখন আমরা কথা বলা শুরু করব, তখন এই ধরনের ফেক নিউজ, এই ধরনের অপতথ্য আর কিন্তু মানুষকে
এইভাবে বিভ্রান্ত করতে পারবে না। যে কারণে এটা দলের পক্ষে থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমি আশা করি যে আর হয়তো 2-1 মাসের মধ্যেই আমরা এটা ফলাফলও দেখতে পাবো যে, এবং যারা এই পডকাস্ট শুনছেন, আপনি যদি প্রো বাংলাদেশ হয়ে থাকেন এবং বাংলাদেশের পক্ষে আসলে আপনার যুদ্ধটা হয়ে থাকে, তাহলে আমাদের একত্রিত হওয়ার সময় এসেছে। এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে না, এটার সাথে সাথে আমাদের জীবন ধারণ কীরকম হবে, আমরা কিভাবে নারীদের অধিকার আমরা দেখব, আমরা কিভাবে বাংলাদেশের নীতিগুলো প্রণয়ন করব এবং আমরা ভবিষ্যতের বাংলাদেশ কীরকম দেখতে চাই, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু সম্পর্কযুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমকে হালকা করে দেখলে হবে না। অবশ্যই না। আমরা একটা বড় সময় কিন্তু আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে 6 ইঞ্চি বা 8 ইঞ্চির মধ্যে আমরা কিন্তু কাটাই। অর্থাৎ এইখান থেকে আমরা যে সংবাদটা পাবো, এখান থেকে আমরা যে ন্যারেটিভগুলো পাবো, সেটা কিন্তু আমাদের বারবার আমরা দেখার ফলে আমাদেরকে এক ধরনের প্রভাবিত করে, এটা সত্য হোক আর মিথ্যা হোক। যে কারণে রাজনৈতিক দল হিসাবে হোক বা সামাজিক সংগঠন হিসাবে হোক, আমরা কেউ হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম অপছন্দ করতে পারেন, কিন্তু এটা গুরুত্বকে অস্বীকার করা যাবে না। এই কারণে আমিও বারবার বলে আসছি এবং এখনও বলি যে রাজনৈতিক দলগুলোর এবং সামাজিক সংগঠনগুলো সবারই এই বিষয়ে সোচ্চার থাকা দরকার। তাহলে হয়তো মানুষ, কারণ বেশিরভাগ মানুষ তো আসলে কষ্ট করে ফ্যাক্ট চেক করতে যান না, এটা সম্ভবও না। প্রত্যেকটা নিউজ মানুষ ফ্যাক্ট চেক করতে যাবে না। তো এত সময় তো মানুষের নাই। অতএব মানুষকে যেটা ফিড করা হয় সেটাই মানুষ খায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। অতএব আমরা যাতে ফিডগুলো মানুষের অন্তত অপশন থাকে, যে কিছু প্ল্যাটফর্ম আছে, তারা একটা ক্রেডিবল প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা ভালো নিউজ পাবো, অথবা এই ফেসবুক পেজ থেকে আমরা আসলে সত্য কথাটা পাবো। কিন্তু আমরা যদি তখন মানুষ সেখানে যাবে, কিন্তু আমরা যদি তাদের অপশনই না দিই, শুধুমাত্র ফেক নিউজের পেজগুলো যদি বেশি থাকে, ইউটিউব চ্যানেল যদি বেশি থাকে, তো মানুষ তো সেখান থেকেই ফিড হবে, তাই না? তো সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকেই একটু সক্রিয় হওয়া দরকার, অ্যাটলিস্ট ইলেকশন পর্যন্ত। কারণ ইলেকশন সাইকেলটা সব দেশেই, সবচাইতে রিস্কি সময়। সবচাইতে বেশি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ ইত্যাদি ছড়ানো হয় পৃথিবীর সব দেশেই ইলেকশন সাইকেলে। অর্থাৎ আমাদের যে পরবর্তী 3-4 মাস আমরা রয়েছে, এই 3-4 মাস কিন্তু আমাদের জন্য একটা রিস্কি পিরিয়ড। ইলেকশন নিয়ে একটু শেষে কথা বলবো। আমার আরেকটা বিষয় যেটা আপনার থেকে আসলে একটু বোঝারও আছে, সেটা হচ্ছে যে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় সব জায়গাতে। আপনি একদম ইউএসএ তার সারাউন্ডিংয়ে যে প্যাটার্নে কাজ করে, নট ইন দি মেক্সিকো, বাট আপনি যদি সাউথ আমেরিকাতে দেখেন তারা কিভাবে কাজ করে, তাদের কিছু কাজ আপনি যদি আজকে একটা সিঙ্গেল ইনসিডেন্ট থেকে আপনি আসলে এটার রেফারেন্স মিলিয়ে ফেলতে পারবেন, বিকজ হিস্ট্রিক্যালি তারা এটা করেছে। আপনি যদি ওয়েস্টার্ন ইন্টারেস্ট গ্রুপস আছে বিভিন্ন, তাদের অ্যাকশনস যদি আপনি কখনো কখনো বাংলাদেশে দেখেন, তাদের আপনি আসলে সেটাও তাদের স্ট্রিংটা কোত্থেকে অ্যাটাচড সেটা হয়তো আপনি বিবেচনা করতে পারবেন, বা আপনার পড়াশোনা থেকে আপনি এটা ধারণা করতে পারবেন। আবার আরও কিছু বিষয় হচ্ছে যে একটা জিনিস তো হচ্ছে যে আপনার ফরেন ফান্ডিং বিভিন্ন জায়গাতে আসে কিছু কাজকর্ম করার জন্য, যেগুলো কিছু ক্ষেত্রে অবশ্যই এন্টি স্টেট, গোজ এগেনস্ট মাই ন্যাশনাল ইন্টারেস্ট বাট সার্ভস দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। কোনো পার্টিকুলার দেশের নাম বলছি না। কিন্তু এখন আবার এইগুলো তো হচ্ছে একটা সিস্টেমে আসতো, এমবাসি থ্রু বা হোয়াট এভার, কোনো এভাবে ওভাবে গবেষণার নামেও কিছু প্রতিষ্ঠানকে আসলে বিভিন্নভাবে, এটা আগেও দেয়া হতো তাদের বিভিন্ন কিছু বলতে বা করতে, কিন্তু এখনের যেটা হয়, এখন আমার দৃষ্টিতে আমি যেটা দেখেছি, এটা অনেক গোপনীয়ভাবে করা হচ্ছে এবং এত ভাস্ট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে, যেটা একটা পার্টিকুলার সাইডে, সমাজের একটা পার্টিকুলার সাইডে বাংলাদেশকে পোলারাইজ করতে আসলে কাজ করছে। তো এইটাকে আপনি অ্যাজ আ গবেষক কিভাবে দেখেন, এবং অ্যাজ আ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আপনি আসলে কিভাবে দেখেন, এবং হাউ টু ডিল উইথ ইট, ইফ ইট ইজ রং, হাউ টু ডিল উইথ ইট? এই প্রশ্নটা বোঝার আগে আমাদের একটু পাবলিক ডিপ্লোমেসি বোঝা উচিত আসলে। তো ডিপ্লোমেসি তো অনেক ধরনের হয়, ওই তো এখন ট্র্যাক 1 ডিপ্লোমেসি আছে, ট্র্যাক 2 ডিপ্লোমেসি রয়েছে। আগে ডিপ্লোমেসিগুলো স্টেটের সাথে স্টেটের ডিপ্লোমেসি হতো শুধু, হ্যাঁ, যে স্টেটের অ্যাম্বাসাডার থাকবে আর আগে স্টেটের অ্যাম্বাসাডার থাকবে, তাদের মধ্যে ট্র্যাডিশনাল যে ডিপ্লোমেসি।
পরবর্তীতে আমরা দেখি যে এটা কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে হতে পারে, পিপল টু পিপল ডিপ্লোমেসি হতে পারে, হ্যাঁ, এক জায়গার এনজিও আরেক জায়গার এনজিওর সাথে হতে পারে, এক জায়গার অ্যাক্টিভিজম যারা করে অ্যাক্টিভিস্ট গ্রুপ আরেক জায়গার অ্যাক্টিভিস্ট গ্রুপ তারা একসাথে করতে পারে, মানে স্টেটকে অতিক্রম করে নন স্টেট অ্যাক্টরস যারা রয়েছে তারাও কিন্তু ডিপ্লোম্যাটিক এফোর্ট চালাতে পারে। তো এখন পাবলিক ডিপ্লোমেসি প্রোগ্রামের একটা বড় পার্ট কিন্তু হচ্ছে এডুকেশনাল এক্সচেঞ্জ বা অনেক সময় গবেষণামূলক কাজের জন্য একটা বড় ধরনের ফান্ড দেওয়া। এটা অনেক আগে থেকেই পৃথিবীতে হয়ে আসছে, চালু আছে, এবং এটা আমরাও তো হচ্ছে যে অনেক সময় অনেক ফান্ড নিয়ে কাজ করেছি, কনসালটেন্সি করেছি। তো এইটা প্র্যাকটিস পৃথিবী জুড়েই আছে। অতএব শুধুমাত্র এই প্র্যাকটিস হলেই হচ্ছে যে সেটাকে আমরা সন্দেহ করব, আমার কাছে মনে হয় এটা একটু বোকামি হবে। কিন্তু আমাদের দেখতে হবে যে যারা হচ্ছে ফান্ডিং করছেন তাদের উদ্দেশ্যটা কি, তারা যে ফান্ডটা ডিসবার্স করেন সেটা কিভাবে করেন, সেখানে ট্রান্সপারেন্সি রয়েছে কিনা, সেটা কি বাংলাদেশ গভর্নমেন্ট জানে কিনা, কি চ্যানেলে হচ্ছে এই ফান্ডগুলো আসছে। আমরা ইদানিং খবর পাচ্ছি যে হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এবং তাদের যারা অনুগামী সে এবং তাদের অ্যাফিলিয়েটেড কিছু রিসার্চ অর্গানাইজেশনকে একটি দেশ থেকে কিন্তু ফান্ড করা হচ্ছে, এবং এই ফান্ডিংয়ের যে মেকানিজম সেটা কিন্তু খুব একটা ট্রান্সপারেন্ট না, অনেক সময় ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে ইত্যাদি হচ্ছে। আমরা মাশরুমের মতো নতুন নতুন অর্গানাইজেশন এখন হচ্ছে ঢাকার মধ্যে দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু আমাদের ভালো মতো হচ্ছে একটু চেক করা দরকার রয়েছে যে এটা আসলে কোন উদ্দেশ্যে তারা কি করছেন। আর একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে এটা হয়তো একটু আনরিলেটেড কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে জামাতে ইসলামের অনেকেই বলছেন জামাতে ইসলামের এক ধরনের উত্থান নাকি বাংলাদেশের সমাজে হয়েছে। তো এই উত্থানটাকে হচ্ছে যে অথবা তাদের যে শক্তিশালী হয়ে ওঠার যে চেষ্টা, সেই প্রক্রিয়াকে যদি আমরা গবেষণার দিক থেকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে একটা আশ্চর্যজনক এবং খুবই চমকপ্রদ একটা মিল আমরা খুঁজে পাই। কার সাথে আমরা মিল খুঁজে পাই? জামাত ইসলামের রাজনীতি এবং বিজেপির রাজনীতি, ভারতের বিজেপি রাজনীতি এবং জামাতে ইসলামের রাজনীতির মধ্যে একটা বড় ধরনের মিল রয়েছে। এখন ভারতে যেভাবে বিজেপি ধর্মকে পুঁজি করে এবং হিন্দুত্ববাদকে ব্যবহার করে পুরো ভারতবর্ষে তাদের প্রভাব বিস্তার করেছে, একসময় বিজেপি একটা ছোট্ট দল ছিল, তারা ধীরে 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 ধর্মকে ব্যবহার করে তাদের হিন্দুত্ববাদী উগ্রবাদী যে হচ্ছে তাদের পরিচয় রয়েছে সেই পরিচয়কে পুঁজি করে তারা কিন্তু ক্ষমতার কাছাকাছি গিয়েছে এবং শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেছে। একই প্লেবুক আমরা দেখি যে জামাত ইসলামী কিন্তু এখন বাংলাদেশে ফলো করছে। বিজেপি যেভাবে তাদের প্রথমে অনলাইন ট্রল বাহিনী গঠন করেছে, তারা হচ্ছে যে অসংখ্য তাদের লক্ষ লক্ষ কর্মী তৈরি করেছে অনলাইনে, যাদের প্রধান কাজ ছিল হচ্ছে বিরোধী পক্ষকে গালিগালাজ করা, তাদের পিছনে লাগা এবং তাদেরকে ব্যক্তিগত জীবন দুর্বিষহ করে তোলা। একই ফর্মুলাই আমরা বিজেপি রুল বুকে আমরা হচ্ছে দেখছি যে জামাত ইসলামী ইসলামকে পুঁজি করে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে এবং ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের সাধারণ মানুষদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এবং এটা গেল অফলাইনের রাজনীতি। অনলাইনের রাজনীতিতে বিজেপির প্লেবুক অনুযায়ী তারা কর্মী বাহিনী তৈরি করেছে, তারা বট বাহিনী তৈরি করেছে, তারা হচ্ছে নারীদের হ্যারাস করছে, তাদের মতের বিরুদ্ধে যারা যায় তাদের সবাইকে তারা হচ্ছে ইসলামের শত্রু হিসাবে চিহ্নিত করছে এবং তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যেন মনে হচ্ছে যে ইসলাম এবং জামাতে ইসলাম একই জিনিস। যেভাবে বিজেপি বলার চেষ্টা করেছিল যে তারা যে হিন্দু ধর্মের ব্র্যান্ড সামনে নিয়ে আসছে এটাই একমাত্র হিন্দু ধর্ম এবং সেই ধর্মকেই ফলো করে সবাইকে একত্রিত হতে হবে এবং মোদিজি হচ্ছে সেই ধর্মের হচ্ছে এক ধরনের প্রতিনিধি। তো একইভাবে আমরা দেখি যে জামাত ইসলাম বলছে যে আমরা যে ইসলামের কথা বলছি আমাদের সাথে থাকাই মানে হচ্ছে ইসলামের সাথে থাকা, এবং ওই দু একজন বলছেন যে একটা ভোট দিলে সেটা
18 কোটি ভোটের মতো সওয়াব হবে ইত্যাদি নানা ধরনের কথা কিন্তু তারা বলছেন। এবং যত সামনে আসবে নির্বাচন আমরা কিন্তু খেয়াল করব যে এই ধরনের কথার প্রবণতা বাড়বে। ধর্মকে ব্যবহার করে হচ্ছে মানুষকে প্রভাবিত করার চেষ্টা বাড়বে। শীতকাল হচ্ছে ওয়াজ মাহফিল করার সময়। সে সময়ে আমরা কিন্তু এই ধরনের প্রবণতা দেখতে পারি। আমি বলছি না যে আমি হচ্ছে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে। অবশ্যই ওয়াজ মাহফিল হচ্ছে সাধারণ মানুষদের ধর্মশিক্ষা দেয়, তাদের একটা হচ্ছে ধর্মের সাথে যোগাযোগ তৈরি করে দেয়। কিন্তু আমাদের এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে ধর্মকে ব্যবহার করে, ধর্মানুভূতিকে ব্যবহার করে যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের রাজনৈতিক হচ্ছে স্বার্থ হাসিল করে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। নির্বাচনী বিধিমালায় এটা খুবই স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া দরকার যে যে কোনো ধরনের ধর্মীয় মাহফিলে বা ধর্মীয় জনসভায় যাতে কখনো নির্বাচনী কথাবার্তা না বলা হয়, কোনো নির্দিষ্ট দলকে ভোট প্রদান করার কথা না বলা হয়, যেটা অলরেডি আমাদের নিয়মে রয়েছে যে আমরা কিন্তু ধর্মকে ব্যবহার করে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারি না। কিন্তু এটা কিন্তু আমাদের এনফোর্স করার সময় কিন্তু আমরা এসেছে। কারণ আমরা বিজেপি যেরকম উত্থান হয়েছে ভারতে, সেই প্লেবুক অনুযায়ী, সেই রুল বুক অনুযায়ী আমরা কিন্তু বাংলাদেশের মাটিতে এই ধরনের রাজনৈতিক দল কে শাসন ক্ষমতায় আমরা দেখতে চাই না। এখানে মোটা দাগে কয়েকটা বিষয় আছে আমার দৃষ্টিতে। আমি একটা একটা করে বলি। প্রথম বিষয়টা হচ্ছে যে বিজেপি কিন্তু একটা কাল বেস পলিটিক্যাল পার্টি। তাদের একটা আইডিওলজিক্যাল সংগঠন আছে আরএসএস এর পরে তারা আরএসএস এর পলিটিক্যাল ফ্রন্ট বিজেপি হোয়াটএভার। তারা দে গেইন পপুলারিটি, ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে 24-এর নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু তাদের একটা ভোটার কারচুপির একটা ইস্যু চলছে এখন ইন্ডিয়াতে। এটা করতে হয়নি, 24-এ এসে এটা মোটা দাগে ধরা পড়েছে। কিন্তু আপনি যদি জামাত ইসলামীকে সেভাবে দেখেন, একটা কাল বেস রিভলিউশনারি পলিটিক্যাল পার্টির যেভাবে চলার কথা প্রাইমারিলি, কিন্তু তারা ওভাবেই চলছে। ওদের তো এরকম বিহেভই করার কথা, অনেকেই যেটা বলে থাকে। মওদুদি সাহেবের ইসলামের যে ইন্টারপ্রিটেশন, সেটা যারা ইসলামিক চিন্তাবিদরা আছেন তারা অনেক আগেই খারিজ করে দিয়েছেন। তারপরেও তারা সোল এজেন্ট হয়ে আছেন। এবং ধর্ম তো একটা আসলে খুব ব্যক্তিগত বিষয়, এবং সেটা নিয়ে কথা বললে একটা স্পর্শকাতরতার একটা বিষয় থাকে। তো ওই পুরো জিনিসগুলোকে তারা তাদের পক্ষে প্লে করছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ওয়াজ মাহফিলের কথা বললেন, যেগুলোতে মোটা দাগে আমরা অনেক সময় দেখেছি ইদানিংয়ের মধ্যে যে বিএনপিকে বলেন বা অনেক রাজনৈতিক দলকে বা অনেক রাজনৈতিক বিশ্বাসকে টার্গেট করে অলরেডি কথাবার্তা বলা শুরু হয়েছে। এবং আমরা এটাও জানি যে এই সরকারটা দুর্বল, এবং অনলাইন কেন্দ্রিক যে মিসইনফরমেশনগুলো হতে পারে ইলেকশন কেন্দ্রিক, সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই এত বাস্তবতার মধ্যে আসলে তাহলে নির্বাচনের পরিবেশটা কিরকম থাকবে? কারণ সময় তো খুব কম, সময় তো 4 মাস, সময় খুবই কম। এবং নির্বাচনের পরিবেশ আমরা যত মনে করছি যে এটা একটা সহজ নির্বাচন, এটা মোটেও একটা সহজ নির্বাচন না। আমি দেখি যে বিএনপির মধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানই বারবার এটা বলেন, তার শুরু থেকেই বলছেন, কারণ তিনি 5 আগস্টের পর থেকেই এই গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছেন, এই চ্যালেঞ্জটা উপলব্ধি করতে পেরেছেন যে সামনের দিনে যে ইলেকশনটা আসছে, এই সাধারণ নির্বাচন কিন্তু এত সহজ নির্বাচন না। কারণ এখানে অনেকগুলো রোল প্লে করছে। আমরা নতুন একটা সোশ্যাল চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যে ডেমোগ্রাফি হচ্ছে এবার ভোট দিতে যাচ্ছে, তারা গত 1.5 দশক ধরে কোনো ভোট দেয়নি। হ্যাঁ, তার মানে আমরা একটা নতুন ধরনের একটা জেনারেশন পাচ্ছি। হ্যাঁ, যে কারণেই আমাদের নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে চলে আসছে। কিন্তু আমি মনে করি যে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার মতো জনভিত্তি, জনসমর্থন বিএনপির কিন্তু রয়েছে। শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে এক ধরনের কোঅর্ডিনেশন, একটা সাংগঠনিক শক্তিগুলোকে একত্রিত করা, সেই ক্ষমতা কিন্তু বিএনপি দরকার। বিএনপির একটা স্ট্রেংথ আছে এবার। হ্যাঁ, এবারের নির্বাচনে বিএনপির যে স্ট্রেংথটা, যে কারণে আমি হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। তিনি কিন্তু বিএনপিকে পরিবর্তন করার চেষ্টা করছেন। শুধু বিএনপিকে পরিবর্তন না, বাংলাদেশের যে রাজনীতির ধারা, সেই রাজনীতির ধারাকে কিন্তু তারেক রহমান পরিবর্তন করার একটা চেষ্টা তার মধ্যে রয়েছে। কিভাবে? এতদিন ধরে বাংলাদেশে যে রাজনীতি আমরা করতাম,
সেই রাজনীতিগুলো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি। তার মানে এক পক্ষ রাজপথে আসবে, আর এক পক্ষ রাজপথে আসবে, আমরা লগি বৈঠা নিয়ে হচ্ছে যে একজন আরেকজনের সাথে মারামারি করব, সহিংসতা হবে, শক্তির প্রদর্শনী হবে, বড় বড় মিছিল হবে, ইত্যাদি ইত্যাদি হবে, এবং শেষ পর্যন্ত যারা প্রভাব বিস্তার করতে পারবে তারা একটু এগিয়ে থাকবে, তাই না? এবং হচ্ছে যে একজন আরেকজনের সাথে বাকযুদ্ধ হবে, পেশি শক্তির প্রদর্শনী হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তিনি যে রাজনীতি করার কথা এখন চিন্তা করছেন এবং যে রাজনীতির কথা তিনি বারবার 5 আগস্টের পরে এবং আগে হচ্ছে তার বক্তৃতা তিনি উল্লেখ করেছেন, সেই রাজনীতি হচ্ছে পলিসির রাজনীতি। তিনি বলছেন যে স্বাস্থ্য খাতে আমরা কি পরিবর্তন করব, আমরা পরিবেশগত, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি পরিবর্তন করবে, আমরা শিক্ষা খাতে কি পরিবর্তন করব, আমরা হচ্ছে নতুন নতুন কিভাবে হচ্ছে আমরা চাকুরির নিশ্চয়তা দিব মানুষকে। এই যে পলিসি কেন্দ্রিক হচ্ছে ফোকাস দেওয়া একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসার আগেই আমরা পলিসি নিয়ে কথা বলছি, যে আমরা ফার্মার্স কার্ড দিব, আমরা হচ্ছে ফ্যামিলি কার্ড দিব, আমরা হচ্ছে হেলথ কার্ড দিব। তার মানে আমাদের আসলে লক্ষ্যমাত্রাটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনা। হ্যাঁ, আমরা কিন্তু মেগা প্রজেক্ট করার কথা বলছি না, আমরা আওয়ামী লীগের মতো মানে ঝা চকচকে উন্নয়নের কথা আমরা বলছি না, আমরা প্রত্যেকটা মানুষের জীবনমানের উন্নয়নের কথা বলছি। এই যে জীবনমানের উন্নয়নের যে আলাপ, সেই আলাপটা কিন্তু তারেক রহমানই শুরু করেছেন। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং। আমরা এর আগে কিন্তু এই ধরনের কথাবার্তা হয়েছে, কিন্তু এইভাবে হচ্ছে মানে একটা শক্তিশালীভাবে একটা কাঠামো তৈরি করে এবং একটা রাজনৈতিক দল সেখানেই ফোকাস করে তার ইলেকশন ক্যাম্পেইন পরিচালনা করা এবং একটা রাজনৈতিক দলের কনসেন্ট্রেশন হচ্ছে সেই পলিসির উপরে দিয়ে দেওয়া, একটা ফোকাস দিয়ে দেওয়া, সেটা কিন্তু আমি বলবো নতুন বিএনপির কৃতিত্ব। যে কারণে আমাদের সামনের দিনের যে রাজনীতি, আমরা যে রাজনীতি দেখতে চাই, সেই রাজনীতিতে আমাদের প্রতিদ্বন্দ্বিতা সহিংসতার প্রতিদ্বন্দ্বিতা হবে না, বরং আমাদের পলিসির প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা জামাতকে বলছি যে আপনারা আপনাদের পলিসি উপস্থাপন করেন, এনসিপিকে বলছি আপনারা আপনাদের পলিসি উপস্থাপন করেন, আমাদের যে পলিসি রয়েছে তার সাথে আপনাদের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে দিন যে রাষ্ট্র ক্ষমতায় কে আসলে আসলে দেশের জন্য ভালো হবে, কোন পলিসিগুলো হচ্ছে তাদের জীবনমানের উন্নয়ন করবে, এবং এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই হচ্ছে আমরা নতুন সরকার একটা আমরা ক্ষমতায় নিয়ে আসি। তো এই যে নতুন বাংলাদেশ গড়ার জন্য বিএনপির যে নতুন প্রচেষ্টা, আমি মনে করবো এটা একটা ফ্যাসিনেটিং জিনিস। আপনার ইনসাইটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আসলে বিএনপির মনোভাবটা বোঝার জন্য, যেটা আসলে অনেকেই হয়তো বা কমিউনিকেশন তো একটা আসলে একটা স্কিল এবং যুগের সাথে সাথে এই স্কিলটা চেঞ্জেবল। তো ওই জায়গাটাতে কিছু চ্যালেঞ্জ বিএনপি এতদিন ফেস করেছে আমি মনে করি। এখন যদিও কিছু ভিজিবল পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু এর মোটা দাগের প্রায় পুরাটাই আসলে খুব অল্প কজন মানুষের মধ্যে সীমাবদ্ধ, এবং এটা নেতৃত্ব দিচ্ছেন আসলে অ্যাক্টিং চেয়ারপারসন নিজে। তো সেই জায়গাটাতে হয়তো বা তাদের আরও বেশি কাজ করার জায়গা থাকবে, হয়তো বা পার্টিটা চিন্তা করবে যেহেতু ইলেকশন আসছে। আমি আরও দুই একটা বিষয় আপনার থেকে একদম ছোট ছোট অভিমত নিতে চাই। এটা র্যাপিড ফায়ারের মতন বলতে পারেন, যদি আমাদের র্যাপিড ফায়ার নামে ওরকম আসলে কোনো সেগমেন্ট আলাদা নেই। একটা বিষয় হচ্ছে আপনি বাংলা আউটলুকের সঙ্গে জড়িত আছেন। জি, কি হিসেবে আছেন? এডিটর ইন চিফ। এডিটর ইন চিফ। কিছুদিন আগে বাংলা আউটলুক একটা বেশ আলোচিত রিপোর্ট প্রকাশ করলো, এবং যেটা নিয়ে ফাহাম আব্দুল সালাম ছাগলকাণ্ডের কথা বলছেন। জি জি, এবং সেটা নিয়ে ফাহাম আব্দুল সালাম ভাই খালেদ মহিউদ্দিনের টক শোতে বললেন যে ছাগল বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। এই রিপোর্টটার পরে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই রিপোর্টের যিনি একজন ক্যারেক্টার এবং একজন প্রোটাগনিস্ট অফ দ্যাট ভেরি ইনসিডেন্ট, তিনি বললেন যে বাংলা আউটলুক কারা চালায় সেটা তো আসলে সবাই জানে। এটা কি কোনো টার্গেটেড কিছু ছিল? কারণ তার কথাটা তো আসলে এরকম মিন করেছে। উনি কি মিন করেছেন সেটা আমি জানি না, কিন্তু বাংলা আউটলুক যে আমি চালাই সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যদি সাধারণ ভিউয়ার হিসেবে দেখি, যে বাংলা আউটলুক যেহেতু সাইমন ভাই চালায়, সাইমন ভাই যেহেতু বিএনপি করে, তো বিএনপি এনসিপিকে টার্গেট করেছে একটা ছাগল নিয়ে। যদিও এটা সত্যতা আছে যেটা রিফাত রশিদ বলেছে এবং উনি নিজেও বলেছেন। বারবার বলে আসছি যে মানে একটা মানুষের নানা রকম হ্যাট থাকতে পারে। আমি যখন শিক্ষক,
তখন আমার শিক্ষকতার হ্যাটটাই আমি পরিধান করি। হ্যাঁ, এবং অন্য কোনো কিছু আমি করার চেষ্টা করি না। আমি যখন রাজনৈতিক কর্মী, তখন আমি আমার রাজনৈতিক আইডিওলজির কথাটাই আমি বলি। কিন্তু আমি যখন সাংবাদিক, আমি যখন একটা পত্রিকা সাথে যুক্ত থাকবো, এই পত্রিকার আমি একটা কথা আমি এখানে বলে দিই আসলে। সেটা হচ্ছে বাংলা আউটলুকের এডিটোরিয়াল যে ডিসিশন, সেখানে কিন্তু আমি খুব বেশি রোল প্লে করি না। আমি মূলত পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো হচ্ছে বাংলা আউটলুকে দেখি। যে আমি এটা প্রথম দিকেও কিন্তু আমি বলেছি যে আমি ছোটোখাটো ইভেন্ট হচ্ছে আমি বিশ্লেষণ করার চাইতে আমি প্রবণতাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের ইংরেজির এডিটর যিনি আছেন, আমাদের বাংলা ভাষার এডিটর যিনি আছেন, তারাই আসলে হচ্ছে নিউজের পূর্ণ ক্ষমতার মালিক। হ্যাঁ, আমি কখনই তাদেরকে বলি না যে এই নিউজটা আপনারা হচ্ছে ডিলিট করে দেন বা এইটা টুইক করেন। এটা কখনো, তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যে কারণেই আসলে তারা যেভাবেই বলুন, এটা বাংলা আউটলুক যেটা মনে করেছে সেটা হচ্ছে পাবলিশ করেছে। মানে এটা কোনোভাবে আসলে বিএনপি মুখপত্র হিসেবে ইউজ হচ্ছে না। ভেরি ক্লিয়ার। আপনার থেকে আরেকটা খুব ক্লিয়ার বিষয় জানতে চাই। আপনি বিশেষ করে যেহেতু দলের পলিসি নিয়ে কাজ করছেন আপনার অ্যাসাইনমেন্ট অনুযায়ী, বিশেষ করে কোন জায়গাটাতে যদি একটা জিনিস চুজ করার থাকে, আপনাকে যদি অপশন দেয় না আপনি একটাই চুজ করতে পারবেন, সেক্ষেত্রে কোন পার্টিকুলার বিষয়ে কাজ করতে চাইবেন? এটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন। একটা চেষ্টা করেন। আমি আসলে পলিসি নিয়ে কাজ করতে চাই। পার্টিকুলার পলিসি হচ্ছে আমার যেহেতু এক্সপার্টিজ অনুযায়ী আমার দুই ধরনের এক্সপার্টিজ মূলত আছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসে আমার পড়াশোনা, অর্থাৎ ফরেন পলিসি আমার জন্য খুবই আগ্রহের বিষয়। আবার আমি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসের সাথে আমি আবার মিডিয়া নিয়েও কাজ করেছি, অর্থাৎ মিডিয়া অ্যান্ড ফরেন পলিসি। হ্যাঁ, মিডিয়া অ্যান্ড পলিটিক্স, এটাই হচ্ছে আমার মূলত মানে একটা আগ্রহের জায়গা বা নিশ বলা যেতে পারে। অর্থাৎ এই দুইটার মধ্যে চুজ করতে দিলেই আমার জন্য বেটার, মানে মধ্যে একটা না, এই দুইটা আমরা ব্লেন্ড করতে পারলে আমার জন্য কাজ করার জন্য সুবিধা হয়। কিন্তু এখনকার যুগে যেটা হয় যে ফরেন পলিসি হচ্ছে কমিউনিকেট করার জন্য মিডিয়া বোঝা দরকার রয়েছে অবশ্যই। এবং যে কোনো ধরনের পলিসি হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য মিডিয়া বোঝা দরকার রয়েছে, যে কারণে আমার জন্য এটা ইজি আর আসলে দুটো ব্লেন্ড করা। এবং এটার সাথে আমার মনে হয় থার্ড একটা জিনিস জড়িত, কিন্তু এটা আমি একদম শেষে গিয়ে জিজ্ঞেস করবো। থার্ড আরেকটা জিনিস, এটা সাবজেক্টিভ, মানে কোনো ওরকম কিছু না, আপনার থেকে আমি অন্য কোনো বাইট বের করার চেষ্টা করবো না। তো আপনি বলেছেন যে দুইটা জায়গায় আপনি হয়তো বা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। রোড টু ডেমোক্রেসি আমার ব্যক্তিগতভাবে এই ম্যাগাজিনটা মানুষ হয়তো বা অনেক কম জানে, যেহেতু এটা সার্কুলেশন একটা সময় লিমিটেড ছিল বিকজ অফ অবভিয়াস রিজনস, 5 আগস্টের আগের সিচুয়েশন। রোড টু ডেমোক্রেসি যে ম্যাগাজিনটা বিএনপির মুখপত্র হিসেবে ফার্স্টলি তো ফরেনারদের জন্যই ক্রিয়েট করলো, পরবর্তীতে এটা কিছু ক্ষেত্রে ছাপা হলো। এটা আমার ব্যক্তিগতভাবে অনেক প্রিয় জায়গা, যেহেতু আমার ছোটোখাটো লেভেলে একটা কাজ করার সুযোগ হয়েছে। এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যেটা শর্টে বলবেন? বিকজ অনেকদিন হয়ে গেছে, আমরা 5 আগস্টের পরে তো একটাই ইস্যু। হ্যাঁ, এটা আসলে এটা আমারই দোষ, আমার ব্যস্ততার কারণেই আসলে এটা নিয়মিত পাবলিশ হচ্ছে না। তো আমি আশা করছি যে 2-1 মাসের মধ্যেই আর একটা ইস্যু আমরা বের করব। তো রোড টু ডেমোক্রেসি ইনস্টিটিউশনাল একটা রূপ দিয়েছেন, কারণ আগে তো আমরা যতদূর জানিছি যে আপনি আসলে কিছু ক্ষেত্রে আপনি একাই হয়তো বা এটা না, এটা আমাদের একটা টিম ছিল, কিন্তু আমরা এখন এটা বিএনআরসির সাথে যুক্ত করেছি। যদিও এটা টিমটা হয়তো আলাদাই কাজ করবে, কিন্তু বিএনআরসির তত্ত্বাবধানেই এটা কাজ করবে। তো আমাদের নতুন এডিটর হিসেবে বিএনআরসির যে চিফ ইসমাইল জাবিল্লাহ ভাই, তিনি হচ্ছে এটা দেখছেন। আমি এক্সিকিউটিভ এডিটর হিসাবে কাজ করছি। তো এটা বিএনপির আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে পাবলিকেশনদের মধ্যে ফ্ল্যাগশিপ পাবলিকেশন বলা যায় এটা, যেটা একটা দীর্ঘ সময় ধরে আমরা একটু, যেটা হচ্ছে তুমি উল্লেখও করলা যে কিভাবে সমস্ত এম্বাসির কাছে আমরা এটা পৌঁছে দিয়ে গেছি, কিন্তু এটা অনেকে জানেন না, কিন্তু আমরা কিন্তু এটা নিয়মিত এটা করেছি। আমরা লাস্ট যে ইস্যুটা আমরা করি সেটা জুলাই নিয়ে, আমি বলবো এটা শুধুমাত্র আমার পত্রিকা বলে আমি বলছি না, জুলাই নিয়ে ইংরেজি ভাষায় বেস্ট কালেকশন যেটা, এটা আমিও অকপটে স্বীকার করি। আমি এরকম ভালো হয়তো দর্শকরা যারা পড়েননি, আমি বলবো যে একটু সংগ্রহ করার চেষ্টা আপনারা করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে, আমি আরো অনেকগুলো পাবলিকেশন দেখেছি, দিস ইজ দ্য বেস্ট ওয়ান, ইংরেজিতে অন্তত। তো এখন আমি প্রশ্নের উত্তরটা দিই। আমার যে পরিকল্পনা বা স্বপ্ন রোড টু ডেমোক্রেসি নিয়ে, আমি রোড টু ডেমোক্রেসি হচ্ছে এক্সপ্যান্ড করতে চাই। এটা আমি বাংলাতেও বের করতে চাই। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা পাবলিকেশন থাকা দরকার রয়েছে। হ্যাঁ, আমরা সবসময় দেখেছি ইতিহাসে
রাজনৈতিক দলের একটা মুখপাত্র থাকে, একটা পাবলিকেশন থাকে। সেই পাবলিকেশনটা ডেইলি হতে হবে এমন কোনো কথা নেই, এটা মান্থলি হতে পারে। অথবা তার আইডিওলজিক্যাল বায়াস যে আইডিওলজিক্যাল একটা থাকবে, একটা একটা প্ল্যাটফর্ম থাকবে একটা যেখানে প্ল্যাটফর্ম হচ্ছে সব থাকবে। মানুষ কথা বলবে। তো আমি রোড টু ডেমোক্রেসিকে সেভাবেই দেখতে চাই, এবং আমি এটা প্রিন্টে বোথ ইংরেজি এবং বাংলায় হচ্ছে আমি যাতে মান্থলি অন্তত এটা বিএনপি সমর্থন করেন বা বিএনপি রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড যারা রয়েছেন, যাদের আগ্রহ রয়েছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পুরো বাংলাদেশ ব্যাপী একটা নেটওয়ার্ক আমরা করার পরিকল্পনা আমার রয়েছে। ধন্যবাদ। রোড টু ডেমোক্রেসি নিয়ে অনেক কিছু বললেন। বাংলাদেশে আরেকটা জিনিসের অভাব আছে যেটা আমি মনে করি, আমরা সবসময় চেষ্টা করি যে দেশে যখন একটা বড় ইনসিডেন্ট ঘটতে থাকে ঠিক সে সময় আমরা আসলে ফরেন মিডিয়া যেগুলো আছে, যেগুলো এস্টাবলিশড মিডিয়া, আমরা যদি 5 আগস্টের সেই গণঅভ্যুত্থানের সময়কার কথা চিন্তা করি, আল জাজিরা যেভাবে কভার করেছে, ডয়েচে ভেলে কভার করেছে এবং অন্যান্য আরও বেশ কিছু নিউজ মিডিয়া কভার করেছে, এগুলোর মাধ্যমে আমরা আসলে পুরো বিশ্বের কাছে আমাদের আমাদের অবস্থাটা, আমাদের ন্যারেটিভটা বা দেশে আসলে কি হচ্ছে সেটা আসলে আমরা ওয়েট করি যে তারা কখন আসলে জিনিসটা দেখবে। আমাদের এখন ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার। আমি যদি বাংলা একটা চ্যানেল করি, যত ভালোই আমার নিউজ কভারেজ হোক না কেন, আন্তর্জাতিক দর্শকদের জন্য আমি কিন্তু দ্যাটস নট দি আইডিয়াল প্ল্যাটফর্ম। সেখানে আমার একটা ইংরেজি ভাষার পত্রিকা বলেন, সংবাদ মাধ্যম বলেন, ডিজিটাল মাধ্যম বলেন, যে কোনো একটা আসলে ক্রিয়েট করার দরকার আছে। এই বাস্তবতা কি আসলে আমি কি যেভাবে দেখছি এটাকে আমি ঠিক দেখছি না ভুল দেখছি? না, অবশ্যই আমাদের একটা ভালো ইংরেজি মাধ্যমের একটা মিডিয়া দরকার, এবং সেটা কিন্তু বিটিভি করতে পারে। বিটিভির কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। বিটিভি এখন যে বাংলায় রয়েছে সেখান থেকে একটা উইং কিন্তু গভর্নমেন্ট বিবিসির মতো কিন্তু সেটা তো গভর্নমেন্টের উইং হবে না, এটা গভর্নমেন্টের একটা উইং থাকা দরকার রয়েছে। তো আসলে গভর্নমেন্টের যে বক্তব্য সেখানে তো সবসময় যে আসলে খারাপ বক্তব্য যাবে সেটা তো না, দেশকে তো তারা রিপ্রেজেন্ট করবে। বিবিসি মডেলও কিন্তু গভর্নমেন্ট এটা করতে পারে, যে বিটিভির আন্ডারেই একটু সেমি প্রাইভেট বা সেমি পাবলিক একটা এন্টিটি তৈরি করে হচ্ছে একটু ইন্ডিপেন্ডেন্স দিয়ে ইংরেজিতে যদি আমরা এটা করতে পারি, তাহলে পুরো বিশ্বে আমাদের কিন্তু একটা খুব ভালো পাবলিক ডিপ্লোমেসি এফোর্ট হবে। হ্যাঁ, যতগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যানেল রয়েছে ইন্টারন্যাশনাল, যেমন ডয়চে ভেলে অথবা বিবিসি, এগুলো কিন্তু পাবলিক ডিপ্লোমেসি এফোর্টেরই অংশ ছিল। ধীরে ধীরে তারা মিডিয়া হিসেবে গ্রো করেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু এটা করা শুরু করতে পারি। আমাদের কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা, আমাদের বেড়ে ওঠা, আমাদের অ্যাসপিরেশন, আমাদের ড্রিম, এগুলো তো বাইরের মানুষেরও জানতে হবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু এখন দেখে বাংলাদেশকে ইন্ডিয়ান লেন্স দিয়ে, আমাদের তো কোনো কারণ আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটির মধ্যে, আমি রিসেন্টলি একটা সেমিনার হয়েছিল শেখ হাসিনা পতনের আগে, মনে বছর দেড়েক আগে, একটা লন্ডনে বাংলাদেশ বিষয়ক একটা সেমিনার হয়েছিল, একজনও বাংলাদেশের স্কলার ছিলেন না। হ্যাঁ, তো তার মানে আমাদের তো এটাই হবে, আমরা যদি নিজেরা না গড়ে তুলি। আমাদের নিয়ে গবেষণা হবে, আমাদের সংস্কৃতি নিয়ে কথা হবে, করবে পশ্চিমবঙ্গ আর ভারত, তাই না? তো আমাদের নিজেদের স্কলারদের তৈরি করতে হবে, নিজেদের কালচার তৈরি করতে হবে, নিজেদের মিডিয়া তৈরি করতে হবে, না করে শুধুমাত্র ইউটিউবে আধিপত্যবাদ আর ইন্ডিয়ান এজেন্ট বললেই তো হবে না, তাই না? আমাদের কনস্ট্রাকটিভ কিছু করতে হবে। যেহেতু কমিউনিকেশনের কথাও অনেক হলো আমাদের, আপনি কিভাবে দেখছেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, মোটা দাগে সেটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনি এটাকে ছোট করে কিভাবে দেখছেন? বিবিসি বাংলায় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন, তার মাধ্যমে বাংলাদেশে এটা প্রমাণিত হয়ে গেছে যে সামনের দিনের রাষ্ট্রনায়ক কে। এখন এটা হয়তো উনি অ্যাডজেক্টিভ পছন্দ করেন না, যে কারণে আমি খুব বেশি প্রশংসায় যাচ্ছি না, এবং প্রশংসা করেও আসলে হচ্ছে যে খুব বেশি মানুষের কাছে পৌঁছানো যায় না যদি মানুষ না নিজে প্রশংসা করে। হ্যাঁ, তো কিন্তু আমি এই ঘটনায় যেটা খেয়াল করেছি যে মানুষ নিজে থেকেই হচ্ছে ওনার প্রশংসা করছে, সেটা আমি অ্যাক্রস দ্য পার্টি আমি দেখেছি, অ্যাক্রস দ্য পার্টি করছে, এটা এনসিপি নেতারাও করছে, জামাতে ইসলামের আমি খুব বেশি সেখান থেকে নেগেটিভ কমেন্টস থট লিডারসদের আমি দেখেছি কয়েকজনকে, একটু কয়েকজন হয়তো গালিব টালিব সাহেব, বিভিন্ন মানুষ একটু বলার চেষ্টা করেছেন, এটা থাকবে, এটা আমি স্কেপটিসিজমের চোখে এটা থাকবে। কিন্তু মানে কোন পয়েন্টগুলো আমি যদি খুব ছোট্ট করে বলি যে খুবই গুরুত্বপূর্ণ, ইউনিক আসলে তারেক রহমানের এই ইন্টারভিউয়ে, এক নম্বর হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত প্রতিশোধ পরায়ণতার
একটা উদাহরণ কিন্তু আমরা দেখে দেখে আসছি, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে। এই পুরো বক্তৃতায় তিনি একবারও নিজেকে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করেন নাই। তিনি ভিকটিমহুডের কোনো খেলা কিন্তু তিনি এখানে খেলেন নাই। তিনি কিন্তু শেখ হাসিনার নামটাও উচ্চারণ করেন নাই, এবং তিনি রাজনৈতিক দল হিসাবেও জামাতেরও কিন্তু খুব বেশি মানে ওইভাবে নাম উচ্চারণও করেন না করা হলে ওনার মনে হয় এটা নিয়ে কথাও বলতেন না। তার মানে তিনি আসলে এক ধরনের ফরওয়ার্ড লুকিং লিডারশিপের দিকে কিন্তু তিনি তাকিয়ে আছেন। তিনি যেটা করতে চাচ্ছেন, যেটা তিনি হাস্যরসের মাধ্যমে সাংবাদিককে বলেছেন, যে আসলে কেন আপনি আমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছেন, আমি তো সামনের দিনের রাজনীতি কথা বলছি। আসলেই কিন্তু তার এই পুরো যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি প্রমাণ করেছেন যে তিনি আসলে আগামী দিনের রাজনীতির কথাই বলছেন। এবং যে কোনো দেশের, উন্নত দেশের রাজনীতির এটা একটা বড় বৈশিষ্ট্য, যে আপনি যতদিন পর্যন্ত না আগামীর রাজনীতির কথা বলবেন, ততদিন আপনি সত্যিকারই আগামীর পথে কিন্তু হেঁটে যেতে পারবেন না। তো এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ তারেক রহমানের সাক্ষাৎকারের বৈশিষ্ট্য আমি বলে মনে করি। আর একটা হচ্ছে তার যে জেনুইন অনেস্ট তার ইমোশন, সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন। এটা কোনো ধরনের পিয়ার স্ট্যান্স না। তিনি কিন্তু তিনি যে নির্যাতিত হয়েছেন, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তার সাথে প্রাণ ও প্রকৃতির যে সম্পর্ক, তার মায়ের যে গল্প, তার ভাইয়ের যে গল্প, তার ব্যক্তিগত বেদনার গল্প, সেগুলো তিনি কিন্তু প্রতিষ্ঠা করে সেখান থেকে কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করেননি, বরং জেনুইনলি একটা সাধারণ মানুষ যেভাবে নিজের জীবনের কথা বলে সেভাবেই তারেক রহমান কথা বলেছেন। যে কারণে আসলে সাধারণ মানুষকে তিনি ছুঁয়ে গেছেন, যে কারণে সবাই বলছে যে এটা তো জেনুইন কথা বলেছেন তিনি, তাই না? এবং হচ্ছে যে এক ধরনের রাষ্ট্র পরিচালনার যে ম্যাচুরিটি, সেই ম্যাচুরিটি কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। মানুষ বুঝতে পেরেছে যে এই মানুষটি আসলে আমাদের যদি দেশ পরিচালনা করেন তাহলে কিন্তু ভালোই হবে। হ্যাঁ, এই যে অ্যাটিটিউডটা, সেটা কিন্তু মানুষের মধ্যে চলে এসেছে, যেটা এমনকি বিরোধী দলের নেতা নেত্রীরাও কিন্তু এটা বুঝতে পারছেন যে তারেক রহমান যে দেশকে পরিবর্তন করার যোগ্যতাটুকু অর্জন করতে পেরেছেন, সেটা কিন্তু তার সাক্ষাৎকারের মধ্যে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে। তার মানে ফরওয়ার্ড লুকিং অ্যাটিটিউড, তার জেনুইন এবং ক্যান্ডিড হচ্ছে দৃষ্টিভঙ্গি, এবং সামনের দিনের রাজনীতির যে আলাপ এবং দেশ গঠনের যে আলাপ, এই প্রত্যেকটা জিনিসের কারণেই আসলে জনগণের কাছে তিনি এত গ্রহণযোগ্য হয়েছেন এবং তার হচ্ছে সাক্ষাৎকার গ্রহণযোগ্যতা পেয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশের রাজনীতিতে ধীর, স্থির এবং প্রাজ্ঞ, এই শব্দগুলোর কিন্তু আমরা খেয়াল করি না রাজনীতিবিদদের মধ্যে। কিন্তু আপনি যদি তার সাক্ষাৎকার দেখেন, মনে হচ্ছে তিনি ম্যাচিউর, এবং তিনি পুরো এই জার্নিটা তার ভিতরে তিনি ধারণ করেছেন, এবং তিনি বুঝতে পেরেছেন যে সামনের দিনে আমাকে ধীর, স্থির, প্রাজ্ঞতার সাথে আমাকে এগিয়ে যেতে হবে। এই যে শিক্ষাটা, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় তার পরিবর্তন এবং সেই সাথে সাথে বাংলাদেশের পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। যে কারণেই তারেক রহমানের এই সাক্ষাৎকার আমি বলবো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য একটি মাইল ফলক। কারণ এর মাধ্যমে তিনি নতুন একটা রাজনীতির কথা বললেন, যে রাজনীতি হচ্ছে আসলে জ্ঞানের রাজনীতি, জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গঠনের রাজনীতি, পলিসি রাজনীতি, এবং কোনো ধরনের রিভেঞ্জ এবং প্রতিশোধের রাজনীতি না, বরং ন্যায় বিচারের রাজনীতি। আরও মোটা থেকে আসলে অনেকগুলো বিষয়ই আছে। আমার কাছে আমি সবসময় মনে করি একটু কম আলোচিত হয়েছে যে বিষয়টা, বাট আমি মনে করি ব্যক্তিগতভাবে যেটা আমার ইম্পর্ট্যান্ট লাগে, যে আপনার যে কী বলে শর্টকামিংস যেগুলো আছে এগুলাকেও অ্যাড্রেস করে, এবং এটা করেছেন যে আমি রাতারাতি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না যদি দায়িত্বে আসি। এটা আসলেই সম্ভব না। আমি আসলে খোল নালচে পাল্টে দিয়ে এটা রিভলিউশনারি কিছু রাতারাতি করা সম্ভব না। টেকস টাইম, থিংস টেক টাইম। তো এই বিষয়টা অ্যাড্রেস করাটা আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট মনে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা একটা কন্ট্রাস্ট দেখাচ্ছে। এর আগে সরকার কি করতো? এর আগে সরকার বলতো যে কালকেই আমি এটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো। এই দেশ সিঙ্গাপুর তো বেশ কয়েকবার হয়েছে, হয়ে যাবে, তাই না? হয়ে গেছে না? চিরং কি হয়েছে? চিরং কিছু একটা হয়েছে, কানাডা হয়েছে, নানা রকম দেশে পরিণত হয়ে গেছে, এবং বড় বড় স্বপ্ন আমাদের দেখানো হয়েছে। বড় স্বপ্ন দেখালে বড় ধরনের স্বপ্ন ভঙ্গ হয়। যেই কারণে আমি ম্যাচুরিটির কথা বললাম, প্রাজ্ঞতার কথা বললাম, এবং জেনুইন অ্যাটিটিউডের কথা বললাম, যেটা হচ্ছে তোমার কথাতেও এসেছে যে উনি আসলে যেই প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করতে পারবেন না জেনুইনলি,
সেটাকে কিন্তু তিনি বলেন। বলেছেন এবং এবং সরাসরি বলেছেন যে তার সীমাবদ্ধতা কত এবং সময় যেটাতে এবং লাগবে সময় সেটা যেটাতে বলছি। লাগবে সেটা যেমন তাকে ইকোনমিক দিতে হবে। রিকভারি যদি আমি হুম। বলি। আমরা একদম শেষ পর্যায়ে আপনাকে জাস্ট 2টা প্রশ্ন করে আমি আজকের মতো আমাদের পর্ব শেষ করব। প্রথম প্রশ্নটা আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমার ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে। আপনি যেহেতু নিজে এই বিষয়ে পড়েছেন, পড়িয়েছেন, এখনও অনেক জায়গাতে পড়ান। মিডিয়া এবং ইন্টারন্যাশনাল রিলেশন বোঝার জন্য এখন মিডিয়া বোঝাটাও জরুরি, যেমন আপনি বলছিলেন। আমি থার্ড বিষয় যেটা বলছিলাম, আমার কাছে মনে হয় যে সিকিউরিটি ইস্যুর সাথে মানে ন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, যে আমাদের মতন দেশের জন্য যে ন্যাশনাল সিকিউরিটিটা আসলে ইন্টারন্যাশনাল সিকিউরিটির সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। এই পুরো বিষয়গুলো বোঝার জন্য যদি আমি একাডেমিক এডুকেশন নেওয়ার আর সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমি আসলে নিজেকে কীভাবে লিটারেট করতে পারবো? আর না, এইটা তো কারণ আপনি যেমন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, আই উইল নেভার বি দ্য সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, বাট ইফ আই হ্যাভ জেনুইন ইন্টারেস্ট, আমার এই 3টা বিষয় বোঝার জন্য আমি নিজেকে কিভাবে আরো লিটারেট করতে পারবো, কি ওয়েতে আমার আসলে আগানো উচিত? এটা একটা জেনুইনলি একটা একাডেমিক কোয়েশ্চেন আপনাকে দিয়ে। হ্যাঁ, আমাদের এই সময়ে একটা উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে দিয়ে বিশ্ব যাচ্ছে। আমরাও যখন পড়াশোনা করেছি, আমরা যখন অনার্সে ছিলাম, তখন কিন্তু এই যে প্লেথরা অফ বুকস অ্যান্ড অনলাইন লাইব্রেরিজ, এত রিসোর্সেস কিন্তু আমাদের ছিল না। আমরা লাইব্রেরিতে যেতাম, আমরা প্রিন্টেড বই বের করতাম ইত্যাদি। কিন্তু আপনাদের কাছে তো এই সুযোগ এখন রয়েছে। আপনি যদি একটু কষ্ট করেন, আপনি হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল যে রিসোর্স রয়েছে, আপনি যদি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, এটা হার্ভার্ড হতে পারে, কেমব্রিজ হতে পারে, অক্সফোর্ড হতে পারে, যে ইউনিভার্সিটি আপনার পছন্দ, সেই ইউনিভার্সিটিতে একটা বড় অংশ কিন্তু এখন ফ্রি। আপনি কিন্তু সেখানে ফ্রি হচ্ছে সেই রিসোর্সগুলো পেতে পারেন। ইভেন আপনি হচ্ছে অনলাইন লেকচারও এখন আমরা অনেক সময় ফ্রি লেকচার কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, তার মানে কারো যদি আগ্রহ থাকে, তাহলে আসলে খুব বেশি কষ্ট করার এখন আর দরকার নাই। সেই বিষয়টা যদি, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের সময় প্রবলেম ছিল যে আমাদের রিসোর্স কম ছিল। এখনকার প্রবলেম হচ্ছে রিসোর্স এত বেশি, এর মধ্যে থেকে আসলে সিলেক্ট করা যে কোন রিসোর্সটাই আসল রিসোর্স এবং কোন রিসোর্সটার মধ্যে অসংখ্য মিসইনফরমেশন, ডিসইনফরমেশন আছে, সেইটা খুঁজে বের করা। যে কারণে আমি বলছি যে ইনস্টিটিউশনগুলো, যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এই পৃথিবীতে এবং রিকগনাইজড এবং সবাই হচ্ছে যে তাদের মান সম্পর্কে জানেন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর রিসোর্সগুলো আপনারা ফলো করেন, হ্যাঁ, সেগুলো নিয়ে পড়েন। ইভেন এখন এমন একটা সময় আসছে যে খুব খুব বড় ধরনের স্কলারকেও তো আপনি অ্যাপ্রোচ করতে পারেন। আপনি হয়তো একবার আপনার ইমেলটা তিনি ইগনোর করলেন, কিন্তু আসলে যদি আপনি সঠিক আলোচনাটা দিতে পারেন, আমাদের প্রফেসররাও তো আমরা এখন রেসপন্ড করি, তাই না, বিভিন্ন জায়গার ইউনিভার্সিটির। এবং এরকম নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা এখন কিন্তু সহজ হয়ে গেছে। বাংলাদেশের যে কোনো একটা শিক্ষার্থী, যে কোনো একজন আগ্রহী মানুষ পৃথিবীর নানা প্রান্তের নানা ধরনের সংস্থার সাথে যুক্ত থাকতে পারে এখন। অর্থাৎ এখানে উইলিংনেসটা এবং ইন্টারেস্টটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সেটা যদি আমরা করতে পারি, তাহলে জ্ঞানের অনেকগুলো দরজা কিন্তু আমাদের সামনে খুলে যেতে পারে। অনেক ধন্যবাদ। আপনার কাছে শেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে একটা খুবই ক্রুশিয়াল সময় আমরা পার করছি এবং আমাদের খুবই মাচ এক্সপেক্টেড একটা নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা যেমন আছে এখনও পর্যন্ত, কিছু সরকারের কিছু পরিবর্তন আসবে সেটাও আমরা শুনছি, এবং কিছু চ্যালেঞ্জেস আছে, কিছু আশার কথাও আছে। নির্বাচনকে আপনি মোটা দাগে এই মুহূর্তে কিভাবে দেখেন, এবং আপনার এই সংক্রান্ত এস্টিমেশন কি টিল ফেব্রুয়ারি ডেট অ্যানাউন্স হওয়া পর্যন্ত কিভাবে যাবে আমাদের? আমার কাছে মনে হয় যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এটা নিয়ে আর কোনো আলোচনা, ধোঁয়াশা তৈরি করা দরকার নাই। আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক দল, যেমন জামাতে ইসলামী, একদিকে তারা পিআরের দাবি করছেন, নানা ধরনের শর্ত দিচ্ছেন, আবার আরেকদিকে তারা হচ্ছে সমস্ত আসনে প্রার্থী দিয়ে প্রচারণা করছেন। তো আপনি যদি পিআরই চাবেন, তাহলে তো পার্টির লিস্টিংয়ের প্রার্থী হিসাবে তো প্রার্থীরা প্রচারণা করা দরকার নাই, তারা তো দলীয় হিসাবে করছে। তার মানে আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে এক ধরনের নেগোসিয়েশনের অংশ, দর কষাকষির অংশ। মানে সবাই জানেন যে ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচনটা হচ্ছে,
কিন্তু এই নির্বাচন আসা পর্যন্ত এক দল আর এক দলের উপরে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, তাদের কার্যক্রমে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে, সেই হচ্ছে দর কষাকষিটুকু কিন্তু এখন চলছে। কিন্তু আমাদের এই সময়টা কিন্তু একটা ক্রুশিয়াল সময়, যেটা হচ্ছে তুমিও বললা। এই ক্রুশিয়াল সময়ের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। আমাদের ভোটারদের মধ্যে একটা বড় অংশ এখনো ফ্লোটিং ভোটার, একটা আনডিসাইডেড ভোটার রয়েছে। সেই ভোটাররা আসলে কোন দিকে যাবে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে প্রো বাংলাদেশ যে শক্তি রয়েছে সেই শক্তির দিকে নিয়ে আসার জন্য আমাদের কি কি করা উচিত, এবং সেই সাথে সাথে তারা যাতে মিসগাইডেড না হয় সেইটা হচ্ছে প্রতিরোধ করার জন্য আমাদের কি কি করা উচিত, সেইগুলো নিয়ে একটা বিস্তারিত কাজ কিন্তু আমাদের করা দরকার রয়েছে। এখানে বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আপনি যারা দর্শক রয়েছেন, শুধুমাত্র আপনি রাজনৈতিক কোনো একটা দলকে সমর্থন করেন কিনা সেটা কিন্তু বিষয় না। আপনি আসলে বাংলাদেশকে কিভাবে দেখতে চান? আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ আছে সেটা কি সহিংসতাপূর্ণ বাংলাদেশ হবে, নাকি আমরা একটা ঐক্যর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব? আমরা তো একটা সুযোগ পেয়েছি 5ই আগস্টের পরে, হ্যাঁ, আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে নতুন করে সাজানোর, আমরা সুযোগ পেয়েছি রাজনৈতিক সহমর্মিতা এবং সহযোগিতার ভিত্তিতে একটি দেশ গড়ার। তো এই সহযোগিতা সহমর্মিতাতে আমরা কি দেশকে পিছিয়ে নিয়ে যাব, নাকি আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? আমার কাছে মনে হয় দেশকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে একটি গণতন্ত্রের ছাতার নিচে নিয়ে আসার জন্য আমাদের কাজ করা উচিত। এবং এখানে বিএনপির কিন্তু একটা বড় রোল রয়েছে। আমি নিজে শুধু বিএনপি করি এই জন্য বলছি না। এখানে আমরা যে পলিসিগুলোর কথা বলছি সেই পলিসিতে হচ্ছে কিছুদিন আগে আমরা বললাম যে আমরা অনেক জব দিব, কোটিখানেক আমরা জব দিব। তখন অনেকেই এটা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। কারণ রয়েছে, সবাই মনে করছে এত জব কিভাবে হবে। কিন্তু আমাদের কিন্তু টেকনিক্যাল টিমগুলো কাজ করছে। আমরা কিন্তু প্রত্যেকটা খাত দেখিয়ে দিব কোন খাতে কতটুকু জব আমরা দিব। আমরা বলছি যে আমরা 25 কোটি গাছ লাগাবো। শুধু আমরা যদি 25 কোটি গাছ লাগানোর কথা বলি তখন অনেকে এটা অবিশ্বাস করবেন। কিন্তু আমরা যদি নির্দিষ্ট জায়গা আমরা দেখিয়ে দিই যে কোথায় কোথায় গাছ লাগাবো, কী জাতের গাছ লাগাবো, কবে আমরা গাছ লাগাবো, এই গাছ লাগানোর প্রক্রিয়াটা কী হবে, সেটা আমরা কোনো অ্যাপ দিয়ে আমরা নির্ধারিত করবো কিনা ইত্যাদি ডিটেল যখন আমরা দেখাবো, তখন মানুষ বুঝতে পারবে যে তাদের পরিকল্পনা তো আসলে সত্যিকারেই এটা তারা করতে চাচ্ছে। আমরা 20,000 কিলোমিটার খাল খনন করার কথা বলছি এবং নদী রেস্টোরেশনের কথা বলছি। এই রেস্টোরেশন আমরা কিভাবে করব? এখান থেকে আমরা যে মাটি পাবো সেটা আমরা কোথায় কিভাবে বিক্রি করব? আমরা এখানে ইকো ট্যুরিজম তৈরি করব কি না? এই যে নানা রকম যে বিষয়, সেই বিষয়গুলো সামনে আসবে, আপনারা দেখতে পাবেন। তখন আসলে আমাদের পলিসির আলাপগুলো সামনে আসবে। আমাদের হেলথ কার্ডটা আসলে কীরকম হবে? এই হেলথ কার্ডের মাধ্যমে আমরা কী কী সুবিধা পাবো? ফার্মার্স কার্ডের মাধ্যমে আমরা কৃষকরা কীভাবে সুবিধা পাবে? ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের নারীরা কীভাবে সুবিধা পাবে? ইত্যাদি নানা রকম আলাপ আমরা যখন সামনে নিয়ে আসবো, তখন এটা আসলে স্পষ্ট হবে যে আমরা কোন ধরনের বাংলাদেশ চাচ্ছি। আমি আশা করি যে এই পডকাস্টের মাধ্যমে আমি এই আশাবাদ ব্যক্ত করি যে সামনের ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে এই প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতাটুকু পলিসির প্রতিদ্বন্দ্বিতাই হবে এবং বাংলাদেশের জনগণ বিএনপির পলিসিকেই আসলে বেছে নেবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ সাইমন ভাই। জাস্ট কাউন্টার ন্যারেটিভের আজকে 13তম পর্বে আমরা রেকর্ড করছি। আপনি আমাদেরকে যদি কিছু বলতে চান অর এর বাইরে পুরো আমাদের আজকের আলোচনা নিয়ে যদি কোনো কনক্লুডিং রিমার্কস রাখতে চান। থ্যাংক ইউ সো মাচ। এটা 13তম পর্ব। হোপফুলি এটা আনলাকি 13 না, বা আমি আনলাকি 13 গেস্ট না, হোপফুলি না, হোপফুলি না, আমরা এরকম মনে করি না। আচ্ছা, এখন এইটা একটা চমৎকার ইনিশিয়েটিভ হচ্ছে কাউন্টার ন্যারেটিভ নিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের আরও অনেক বেশি আলোচনা জায়গা আসা উচিত। কারণ আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি যাতে সহিংসতার দিকে না যায়। আমরা কথা বলি, আমরা হচ্ছে ভিন্ন মত থাকতে পারে, নানাভাবে আমরা হচ্ছে আমাদের মতামতগুলো প্রকাশ করি, তারপরে মানুষ বেছে নেবে যে কোন মতামত তারা পছন্দ করে। হ্যাঁ, তো যে কারণে এই ধরনের প্ল্যাটফর্মগুলো আসলে আমাদের কথা বলার সুযোগ করে দেয়। আমরা হচ্ছে মেঠো বক্তৃতা না দিই, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বক্তৃতাতে কিন্তু আমাদের সব কথা বলা যায় না, এই ধরনের আলাপ করা যায় না। কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি থাকলে সেটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, সমাজের নানা রকম শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এক্সপার্টরা যারা রয়েছে, তারা কথা বলতে পারে, মানুষ সেখানে বিস্তারিত শুনতে পারে। তো তোমাদের ধন্যবাদ যে হচ্ছে যে ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমি আশা করব সামনের দিনে আরও সফলতার মুখ দেখবে এই উদ্যোগ। অনেক ধন্যবাদ ডক্টর সাইমন পারভেজ, আমাদেরকে আপনার ব্যস্ত সূচির মধ্যে সময় দিয়েছেন।
আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ। কাউন্টার ন্যারেটিভ টিমের পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 13তম পর্ব রেকর্ড হলো, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।